আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা প্রথমত তোমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, তোমরা যারা জয়েন করছো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর মাস্ট ভিডিওটা শেয়ার করে দাও। অবশ্যই শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করে দাও। আজকে আমরা নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করব। আমাদের লিমিটের কনসেপ্ট শেষ, সেই লিমিট থেকে আমরা আজকে অন্তরীকরণে গুটি গুটি পায়ে হেঁটে যাব। সেই গুটি গুটি পায়ে হেঁটে যাইতে হলে আমরা একলা তো আর যাইতে পারবো না, ওই কারণে আশেপাশে কয়েকজনকে নিয়ে একসাথে যাব। তার জন্য আমাদের ভিডিওটা শেয়ার না করলেই নয়। অবশ্যই তোমরা লাইভটা শেয়ার করে দিবা, অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা। ম্যাক্সিমাম শেয়ার চাই। অবশ্যই আমরা লাইভটা শেয়ার করে দিব। অলমোস্ট আমাদের 70+ জয়েন করছে। আমরা লাইভটা আবারও বলতেছি, আমরা লাইভটা শেয়ার করে দিব এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবো। মাস্ট লাইভ শেয়ার করে দাও সবাই, এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আজকে আমাদের জলে আমাদের হাস্যোজ্জ্বল একটা ক্লাস করার জন্য। এবং এই ক্লাস করলে তুমি বুঝতে পারবা আসলে ক্যালকুলাস কী জিনিস। আমরা অনেকেই জানি অন্তরীকরণের নাম শুনছি, যোগজীকরণের নাম শুনছি। প্রথমত আসি আমরা অন্তরীকরণের কথা যদি বলতে যাই, অন্তরীকরণ কী জিনিস সেটাই আমরা জানি না। কিন্তু আমরা ম্যাথ করতে গেলে নর্মালি মুখস্থ নিয়ম দিয়ে অনেক সময় ম্যাথ করে ফেলতে পারি, কিন্তু আসলে অন্তরীকরণ কী মিন করে সেটাকে ওই অন্তরীকরণকে অন্তরে ফিলিংস দিতে পারি না। সেই ফিলিংসটা আমরা আজকে দিব, আজকে বুঝে যাব অন্তরীকরণ কী জিনিস। তার জন্য লিমিটটাকে একটু ডেকে এনে আমরা দেন পুরাটা প্রুভ করে দিব। আশা করি খুব ভালো কিছু হবে। তো আমি আবারও বলতেছি, তোমরা যারা জয়েন করছো অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যাতে করে আমাদের ক্লাসে এঙ্গেজমেন্ট বাড়ে।
অলমোস্ট আমাদের 80+ জয়েন করছে, তাহলে আমরা আস্তে আস্তে শুরুর দিকে যাইতে পারি। তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা আস্তে আস্তে শুরু করব। আজকে আমাদের অন্তরীকরণের বলতে পারি হচ্ছে আমাদের অন্তরীকরণের প্রথম ক্লাস বলা যায়। আসলে আজকে আমরা অন্তরীকরণ শুরু করব। তবে এই অন্তরীকরণ শুরু করতে হলে আমাকে লিমিট সম্পর্কে একটু জ্ঞান থাকতে হয়। সেই জ্ঞানটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি। লিমিট নিয়ে আমরা টোটাল 7টা ক্লাস নিয়েছিলাম, যেটা দিয়ে লিমিটের ফকফকা বেসিক দেওয়া হয়েছে এবং পুরো লিমিটটা ক্লিয়ার করা হয়েছে। সেই লিমিটের কিছু কিছু জিনিস আমাদের এখানে লাগবে এবং এখান থেকে আমরা কিভাবে লিমিটটাকে অন্তরীকরণে শিফট করা যায় সেটা জানবো। আর ছোটোখাটো কিছু সরল লেখার বেসিক লাগবে, সেগুলো আমরা জানবো। অলমোস্ট আমাদের 90+ জয়েন করছে। এবার আমরা আমাদের ক্লাসের দিকে ফেরত যাই। তো আমি শুরু করে দিই আমার ক্লাসটা। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি, আমাদের ক্যালকুলাসের 2টা পার্ট, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে যোগজীকরণ। সেই অন্তরীকরণ করতে গেলে তোমাকে প্রথমে লিমিট সম্পর্কে আইডিয়া রাখতে হয়, অর্থাৎ উইথাউট লিমিট তুমি কখনো অন্তরীকরণ করতে পারবে না। আমরা আজকে দেখব যে অন্তরীকরণ মানেই হচ্ছে আসলে এক ধরনের লিমিট। তো সেটা আমরা আজকে দেখব কিভাবে আমাদের লিমিটের মাধ্যমে অন্তরীকরণ করতে হয়, যাকে আমরা মূল নিয়ম অন্তরীকরণ করা বলি। তো আমরা অন্তরীকরণের এই সিম্বলটার সাথে অনেকে এতদিনে পরিচিত, dy/dx কি। তো আমাদের মূল আলোচনা হচ্ছে এটাই, কিভাবে অন্তরীকরণ করতে হয়। এরপর অন্তরীকরণ বলতে আসলে কি বোঝায় সেই জিনিসটা আমরা আজকে শিখব। তারপর হচ্ছে dy/dx এটা আসলে কি সেটা আমরা শিখব। আর আজকের ক্লাসটা করার জন্য তোমার যেই জিনিসগুলো জেনে রাখা জরুরি, 1 নম্বর হচ্ছে লিমিট। এই লিমিটের মধ্যে আমাদের অনেক ধরনের লিমিট ছিল, তার মধ্যে আমার সবচেয়ে বেশি কাজে লাগবে ম্যাকলরিন সিরিজের যেগুলো ছিল। আমরা জানি ম্যাকলরিন সিরিজ ছিল a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার -x, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার -x, ln 1 + x, ln 1 - x। এই যে আমাদের ম্যাকলরিন সিরিজগুলা, এই ম্যাকলরিন সিরিজগুলো আমাদের আজকে লাগবে। ম্যাকলরিন সিরিজ সংক্রান্ত জিনিসগুলো দিয়ে আমরা লিমিটের প্রমাণ করতে পারবো। এবং দ্বিপদী বিস্তৃতির যে 1 + x টু দি পাওয়ার n এর একটা ফর্মুলা শিখেছিলাম, সেই ফর্মুলাটা আমাদের লাগবে। এর মানে সিরিজ সংক্রান্ত ম্যাকলরিন সিরিজ এবং দ্বিপদী সিরিজ, এই 2টা সিরিজ আমাদের আজকে লাগবে আমাদের সলভ করার জন্য। এবং ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত যে সাইন কজের যে ম্যাথগুলো করেছিলাম আমাদের ত্রিকোণমিতি সংক্রান্ত লিমিটের মধ্যে, ওই ধরনের ম্যাথগুলোর বেসিক আমাদের লাগবে এবং আমরা সেগুলো ধাপে ধাপে শিখাবো। এরপর তোমাকে আরেকটা জিনিস লাগবে হচ্ছে ঢালের বেসিক, সরল লেখার ঢালের বেসিক। এবং আমাদের স্পর্শক সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রাইমারি জিনিস, অর্থাৎ আজকের ক্লাসটা করতে হলে আমরা এই জিনিসগুলো জেনেই দেন সামনের দিকে আস্তে আস্তে আগাবো। তাহলে আমাদের মূল আলোচনা কিন্তু হচ্ছে এই জিনিসগুলো। এবং এই কিভাবে আমাদের, অনেকে হয়তো আমরা মুখস্থ জানি dy/dx অফ, যেমন ফর এক্সাম্পল আমি যদি জিজ্ঞেস করি, অনেকে এখন আমাকে বলতে পারবে, দেখি তোমরা বলো তো ddx অফ sin x সমান কত, দেখি কয়জনে পারো। ddx অফ sin x সমান কত, কয়জনে পারো দেখি। যদি এটা সবাই পারবে, ddx অফ sin x সমান কত একটু বলো তো শুনি। অন্তরীকরণ তোমাদেরকে দিয়ে শুরু করি। ddx অফ sin x সমান কত দেখি তোমাদের কমেন্টে শুনি। পূর্ণতা আনসার দিছে cos x, তারপর হচ্ছে ইস্পা cos x, জামিউল জিসান cos x, ফাহাদ -cos না cos x হবে, উম্মান মিম cos x, ফারজানা পারিয়া cos x। ওকে, তাহলে আমাদের ওকে, হ্যাঁ, ম্যাক্সিমাম আনসার সঠিক। আমাদের ddx অফ sin x এটার ফর্মুলা হচ্ছে ভাইয়া cos x। এখন কথা হচ্ছে এখানে দুইটা জিনিস, হ্যাঁ। একটা জিনিস হচ্ছে ddx অফ sin x = cos x কেন বা কিভাবে আসলো, গাণিতিক ব্যাখ্যাটা কি, সেই গাণিতিক ব্যাখ্যাটা আমরা আজকেই শিখব। আর যদি আমরা এভাবে বলি, ফিজিক্যাল মিনিংটা আমি ফিল করতে চাচ্ছি sin x কে অন্তরীকরণ করলে কেন cos x হয়, সেটা আমরা আগামী ক্লাসে ফিল করতে পারবো, আজকের ক্লাসে না। আজকের ক্লাসে আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারবো এটা সমান কেন এটা, কিন্তু sin x কে এটা করলে কেন এটা হয় সেটা ফিল করতে হলে আজকের ক্লাসের বেসিক নিয়ে আগামী ক্লাসটা করতে হবে। দেন তুমি ফিল করতে পারবা যে কেন এটাকে অন্তরীকরণ করলে এটাই হয়। অন্তরীকরণ কি জিনিস সেটা অন্তরের ভিতরে ঢুকে ফেলতে হবে, বেসিকটা ক্লিয়ার করতে হবে, তাহলে ফকফকা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি কোনো ঝামেলা হবে না। কেন আমাদের sin x কে অন্তরীকরণ করলে cos x আসে সেটা আমরা আজকে জানবো। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। আর ফিলিংস যদি দেখাই, sin x কে অন্তরীকরণ করলে cos x পাবো, সেটা আমরা ফিলও করতে পারবো। তবে সেটার জন্য আজকে টাইম পাওয়া যাবে না, আগামী ক্লাস আমরা করব। কারণ এই মূল নিয়মের জিনিসটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি এবং
এটা কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগে, অনেক বেশি কাজে লাগে। এবং আমাদের যে সকল ম্যাথগুলা তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে তো মারাত্মক একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। যেমন পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করলো ডিডিএক্স অফ সাইন এক্স সমান কত, কজ এক্স বলে দিলে আনসার বের হয়ে গেছে। এবার পরীক্ষায় বললো মূল নিয়মে সাইন এক্সকে অন্তরীকরণ করো, দেখো সাইন এক্সকে অন্তরীকরণ করে আমি কজ এক্স পাইছি, এটা আমি মুখস্থ জানি এবং আমরা এটার সূত্র হিসেবেও শিখবো, কিন্তু পরীক্ষা আগে লাগাই দিল মূল নিয়মে। মূল নিয়মে এর মানে মূল নিয়ম মানে হচ্ছে কোন নিয়মে আসলে মূলত কোন নিয়মে এটাকে এটা বানানো হয়েছে সেই নিয়মটাতে করো, সেই নিয়মটা আমরা আজকে শিখবো। অর্থাৎ অন্তরীকরণের ম্যাথগুলো দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে সরাসরি অন্তরীকরণ আর একটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। এই মূল নিয়মে অন্তরীকরণ করাটা মানে হচ্ছে অন্তরীকরণের বেসিক জিনিসটা, সেটা আমরা আজকে শিখবো। এবং সৃজনশীলের জন্য এটা হচ্ছে হট একটা কনসেপ্ট, খুবই হট কনসেপ্ট, হট খুবই হট। এবার আসো তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। তো ক্লাসের শুরুতে আমি অলরেডি এতক্ষণ কথা বলে তোমাদেরকে বলতেছিলাম কি কি পড়াবো না পড়াবো, যদি এখনো পড়া আমরা শুরু করি নাই। তো অলরেডি আমাদের 100+ যেহেতু জয়েন করছে, আমরা এবার পড়াশোনার দিকে যাইতে পারি। তো দেখি না, তো যেহেতু পড়াশোনার দিকে যাব তার আগে একটু দেখি আমাদের কে কোন জায়গা থেকে জয়েন করছে, একটু দেখি আমাদের কে কোন জায়গা থেকে জয়েন করছে, একটু কমেন্টে জানো দেখি, তারপর একটু ফিল নিয়ে ক্লাস শুরু করি। হ্যাঁ, আগে কে কোন জায়গা থেকে জয়েন করছে একটু কমেন্টে জানো, দেন আমরা স্টার্ট করে দিব। আর অবভিয়াসলি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর যারা এখনই শেয়ার করো নাই শেয়ার করে আরামসে ক্লাসটা করতে থাকো, আশা করি ভালো কিছু পাবা। ওকে, পূর্ণতা ঢাকা, পারভেজ বগুড়া, তারপরে ইসফা পৃথিবী, জিসান সিটং, শাহজাহান সীতাকুণ্ড, পাহাদ, জুরাইন ঢাকা, আপরা ওবায়দুল চট্টগ্রাম, ঈশা চট্টগ্রাম, তহিদ চট্টগ্রাম, ইসফা পৃথিবী থেকে মিরসরাইতে, শাহজাহান মুস্তাফা হাকিম কলেজ, উমেহানি মিম চিটং, সাগর আহমেদ ঠাকুরগাঁও, আমি ভিন্ন ভিন্ন এরিয়া পড়ি, আল জিসান রংপুর গভর্নমেন্ট, মুন্না মিরসরাই, মারিসানুর ঢাকা, সাদিয়াওয়ানা চট্টগ্রাম। এবার পড়তে হতে পারবে না, সাপাইত আপনার মঙ্গল গ্রহ, আর আমি মোহাম্মদ ইফতেখার হোসেন ইমু পৃথিবী নামক গ্রহ থেকে বলতেছি। ওকে ওকে, তাহলে অনেক জায়গার আছে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করতে পারি। আশা করি আমাদের অনেক কিছু শিখতে পারবো এই আজকের ক্লাস থেকে। তো আমাদের আজকের ক্লাসে আমরা যে কাজটা করব আমি আবার সংক্ষেপে বলে দিই। আজকের ক্লাসে আমরা মূলত জানবো কিভাবে অন্তরীকরণ করতে হয়। যেমন আমরা অন্তরীকরণের অনেকগুলো সূত্র শিখবো যেগুলো দিয়ে আমরা অন্তরীকরণে ম্যাথ করব, কিন্তু সেই সূত্রগুলো যেমন সাইনিসকে অন্তরীকরণ করলে কজ এক্স হয়, এই যে কেন এটা হয় এটার যে প্রমাণটা সেটাও পরীক্ষা আসে, সেটাকে আমরা বলি মূল নিয়মে অন্তরীকরণ। সাইনেসকে অন্তরীকরণ করলে কজ এক্স পাই, এটা হচ্ছে অন্তরীকরণ। আর সাইনেসকে অন্তরীকরণ করলে কজ এক্স পাই যদি আমি প্রমাণ করি তাকে বলি মূল নিয়মে অন্তরীকরণ। পরীক্ষা যদি বলে মূল নিয়মে অন্তরীকরণ করো, মূল নিয়মে অন্তরজ সহগ নির্ণয় করো, মূল নিয়মে অন্তরজ করো, তোমাকে এটাই আমাদের পুরো প্রসেসটা করতে হবে। সেই প্রসেসটা আমরা ইনশাল্লাহ আজকে শিখাবো। দেখবো কোনো কঠিন কোনো কিছু না, খুবই সহজ। এবং আজকে যা যা পড়াবো তার জন্য বেসিক তোমাকে যা জানতে হবে, লিমিট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমরা যা আগে পড়াইছি তবে তার মধ্যে ম্যাক্লোরিন এবং ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত লিমিটগুলা এবং ঢাল কি জিনিস, ঢালের বেসিক আর স্পর্শক কি জিনিস সেটা জানবো। তো আমি এগুলো সংক্ষেপে বলে দেন আমি সামনের দিকে আগাচ্ছি, সংক্ষেপে বলেই আমি সামনের দিকে আগাচ্ছি। কেন? কারণ কোনো না কোনো কারণে যদি কেউ এখানে কোনো কিছু মিস করে থাকে যাতে সে এখানে ফুলফিল করে ফেলতে পারে, ওই কারণে আমি গোড়া থেকে আগাবো। মানে আজকের ক্লাসে ইউনিকলি শুরু হোক, ঠিক আছে? আশা করি সুন্দর একটা ক্লাস হবে। ওকে, আমরা শুরু করি। আমাদের প্রথমে আমরা শুরু করব হচ্ছে ঢাল দিয়ে। আমরা প্রথমে শুরু করব ঢাল দিয়ে। আমি খুব দ্রুত বলে যাব, কেন এই জিনিসগুলো হচ্ছে তোমরা আগে থেকেই জানো, এই জিনিসগুলো হচ্ছে তোমরা আগে থেকেই জানো, তাও আমি একটু মনে করাই দিব, হ্যাঁ মনে করাই দিব। সেটা হচ্ছে আসো ঢাল বলতে আমরা কি বুঝি। তাহলে প্রথমত আসি ঢাল বলতে কি বুঝি। আমি খুব দ্রুত বলবো, কথাগুলো খুব দ্রুত বলবো, তো সেই দ্রুত কথাগুলো তোমাকে জানতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসগুলো জানো, আমাদের ম্যাক্সিমাম না সবারই জানা উচিত। সেটা হচ্ছে এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া, এখান থেকে বলতে পারি কোন একটা সরল রেখা, এটা হচ্ছে কোন ধরনের রেখা ভাইয়া, এটা হচ্ছে আমাদের সরল রেখা, এটা হচ্ছে সরল রেখা। কোন একটা সরল রেখা সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট, এক কথায় বলতে পারি ট্যান থিটা।
tan থিটা মানে কি ভাইয়া লম্ব ডিভাইডেড বাই ভূমি, tan থিটা মানে লম্ব বাই ভূমি, বা এদিকে যদি ধরি এটাকে y ধরলে এটাকে x ধরলে বলা যায় y ডিভাইডেড বাই x লম্ব ভূমি। তাহলে আমাদের এই tan থিটাটাকে আমরা বলি তার ঢাল, এই tan থিটাকে আমরা বলি কি ঢাল। এবং আমরা একটা কথা বলতে পারি সেটা হচ্ছে কি এই যে আমাদের ঢালের কনসেপ্টটা বলতেছি এই থিটাটার ক্ষেত্রে আমরা একটা কথা বলবো, থিটা সূক্ষ্মকোণ হইতে পারে, থিটা স্থূলকোণ হইতে পারে। তবে আমরা তার আগে একটা কথা বলে রাখি, সেই কথাটা কি, সেই কথাটা হচ্ছে এরকম, মনে করো আমাদের কোনো একটা সরল রেখা সে যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে খেয়াল করো এই রেখাটা কেমন রেখা, x অক্ষের সমান্তরাল রেখা। আচ্ছা বলো তো এই x অক্ষের সমান্তরাল রেখা এটার ঢাল কত, তোমরা একটু কমেন্টে বলো। আর আমাদের এই রেখাটা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা, এই রেখাটা y অক্ষের যদি সমান্তরাল রেখা হয় এই রেখার ঢাল কত তোমরা বলো। তাহলে তোমরা একটু কমেন্টে জানাও তো x অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত, y অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত। x অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত, y অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত, কমেন্টে একটু জানো x অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত, y অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত, একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল যদি হয় সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে ডাল ইকুয়াল টু হচ্ছে 0, আর y অক্ষের সমান্তরাল হলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ডাল আমরা বলি হচ্ছে এটা অনির্ণেয়, মানে আমরা নির্ণয় করতে পারি না, অনির্ণেয়। আবার অনেক সময় আমরা অসীমও বলি, তো সেটা আমাদের সিচুয়েশন টু সিচুয়েশন ডিপেন্ড করে। সাধারণত আমরা বলি যে y অক্ষের ডাল আমরা বের করতে পারি না। এবার তাহলে আমরা একটা কথা বলতে পারি, ভাইয়া যদি এটা আমাদের x অক্ষ হয়, এটা যদি আমাদের x অক্ষ হয়, এটা যদি আমাদের y অক্ষ হয়, এটা যদি আমাদের y অক্ষ হয়, তাহলে কোনো একটা সরল রেখা, মনে করো আমাদের এই সরল রেখাটা আর একটা সরল রেখা হচ্ছে আমার এই সরল রেখাটা। তাহলে খেয়াল করো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সরল রেখা, এটা হচ্ছে 2 নম্বর সরল রেখা। খেয়াল করে দেখো 1 নম্বর সরলরেখাটা x অক্ষের সাথে এই কোণ উৎপন্ন করলো θ1, 2 নম্বর সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণ উৎপন্ন করলো। তাহলে বুঝতেই পারতেছো ভাইয়া এখানে একটা হচ্ছে সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে স্থূলকোণ। তাহলে যদি কখনো θ সূক্ষ্মকোণ হয় তাহলে দেখো এখানে θটা কিন্তু সূক্ষ্মকোণ, θ কিন্তু সূক্ষ্মকোণ। যদি θ সূক্ষ্মকোণ হয় এই θ1টা হচ্ছে ভাইয়া আমাদের কেমন কোণ, θ1টা হচ্ছে ভাইয়া আমাদের সূক্ষ্মকোণ। আর θ1 সূক্ষ্মকোণ মানে হচ্ছে ঢাল আমার পজিটিভ, ঢাল কেমন ধনাত্মক। তাহলে আমরা একটা কথা বলতে পারি θ সূক্ষ্মকোণ মানে হচ্ছে ঢাল ধনাত্মক। আর θ যদি কখনো স্থূলকোণ হয়, θ যদি কখনো স্থূলকোণ হয় তাহলে আমরা বলতে পারবো ঢাল হচ্ছে ঋণাত্মক। θ স্থূলকোণ হলে ঢাল হচ্ছে ঋণাত্মক। যদিও তোমরা এগুলো ফিজিক্সে পড়ার কথা, আমি অলরেডি যাদেরকে পড়াইছিলাম তাদেরকে বলছিলাম যে আমাদের এই কনসেপ্টগুলো আমরা পুরোটা ক্লিয়ার করছিলাম ফিজিক্সের গ্রাফের মধ্যে, গতিবিদ্যার। তো একটু খুব ভালো করে খেয়াল করে দেখো, তো আমি ওই জন্য একটু দ্রুত বলতেছি। তাহলে প্রথম কথা হচ্ছে ভাইয়া ঢাল বলতে আমরা বুঝি কোনো একটা সরল রেখা সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে ও তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে আমরা তার ঢাল বলি, মানে ট্যান থিটা। ট্যান থিটা মানে লম্ববায় ভূমি, লম্বটাকে যদি y ধরি, ভূমিটাকে যদি x ধরি, y বাই x বলা যায়। যদি আমরা মনে করি এরকম এই যে এই অংশটাকে x ধরলাম, এই অংশটাকে আমরা y ধরলাম, তাহলে আমরা এই ত্রিভুজ থেকে y বাই x কে আমরা ট্যান থিটা বলতে পারি। আবার আমরা দেখলাম x অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে 0, y অক্ষের সমান্তরাল রেখার ঢাল অনির্ণেয় বা আমরা নির্ণয় করতে জানি না বা আমরা অনেক সময় অসীম বলি। এরপর আমরা বলতে পারি হচ্ছে কোন একটা সরল রেখা সে যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল হচ্ছে ধনাত্মক, আর যদি স্থূলকোণ উৎপন্ন করে তার ঢাল হচ্ছে ঋণাত্মক। আর তোমরা স্থূলকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ তোমরা জানো, 90 থেকে ছোট কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। এর মানে 90 থেকে ছোট কোণ হলে ঢাল হচ্ছে ধনাত্মক, 90 থেকে বড় কোণ হলে ঢাল হচ্ছে ঋণাত্মক। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এবং তোমরা এটাও জানো যে আমাদের মনে করো এখানে আমরা দুইটা রেখা দিলাম, অনেকে আমাকে আনসার দিতে পারবে আমি আশা করতেছি। এখানে দুইটা রেখা দিলাম, একটা হচ্ছে আমাদের এ, একটা হচ্ছে এ রেখা আর একটা বি রেখা। দেখি তোমরা আমাকে কমেন্টে বলো তো এ এবং বি এই দুইটা রেখা একটা x অক্ষের সাথে এত কোণ উৎপন্ন করে, একটা এত কোণ উৎপন্ন করে। এ এবং বি রেখার মধ্যে কার ঢাল বেশি, এ এবং বি সরলরেখার মধ্যে কার ঢাল বেশি একটু বলো তো। এ এবং বি সরলরেখার মধ্যে কার ঢাল বেশি আমাদেরকে একটু কমেন্টে বলো তো। এখানে একটা এ সরলরেখা আছে, একটা বি সরলরেখা আছে। এই সরলরেখা এবং বি সরলরেখার মধ্যে কার ঢাল বেশি একটু কমেন্টে বলো। এই সরলরেখা এবং বি সরলরেখার মধ্যে কার ঢাল বেশি একটু কমেন্টে বলে ফেলো, আমি শুনি এ এবং বি এর মধ্যে কার ঢাল বেশি, কমেন্টে একটু বলো।
কার ঢাল বেশি, এ এবং বি দুইটা সরলরেখা, এখান থেকে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। যদি আমার এটা এক্স অক্ষ হয়, যদি আমাদের এক্স অক্ষ হয় আর এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, তাহলে এ এবং বি দুইটা লাল রেখা দেখতে পাচ্ছ, এ সরলরেখা বি সরলরেখা। এখন আমার কোয়েশ্চেন হলো এই সরলরেখা এবং বি সরলরেখার মধ্যে কার ঢাল বেশি, কার ঢাল বেশি, কার ঢাল বেশি? হ্যাঁ, সবাই আনসার দিচ্ছে। তো আমরা একটু বলি, একটু ভালো করে খেয়াল করো। ঢাল বলতে আমরা কি বুঝি? টেন থিটা। যদি তুমি খেয়াল করে দেখো, এখানে এই যে ছোট কোণটা, এটাকে আমরা নাম দিলাম মনে করো থিটা বি, আর এখানে বড় কোণটা, এটাকে আমরা নাম দিলাম থিটা এ, এর জন্য। তোমরা স্বভাবতই দেখতে পাচ্ছ, স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি থিটা এ ইজ গ্রেটার দেন থিটা বি। এর মানে এ সরলরেখার ক্ষেত্রে থিটাটা বেশি, বি সরলরেখার ক্ষেত্রে থিটাটা কম। তো যে সরলরেখার থিটা যত বেশি তার ঢাল তত বেশি, কারণ আমরা জানি থিটা বাড়লে টেন থিটা বাড়ে। তুমি যদি বলো ভাইয়া টেন 0 ডিগ্রির মান কত, ভাইয়া টেন 0 ডিগ্রির মান হচ্ছে 0। যদি আমরা বলি ভাইয়া টেন 45 ডিগ্রি মান কত, ভাই টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে খেয়াল করো, এই যে আমাদের 0 থেকে 45 হলো থিটা বেড়ে গেছে, আর থিটা বাড়লে টেন থিটার মানও বেড়ে গেছে। তাহলে থিটা 0 থেকে 45 ডিগ্রি হলো, টেন থিটার মানটা 0 থেকে 1 হলো। এর মানে থিটা বাড়লে টেন থিটা বাড়ে। তাহলে আমার যেহেতু থিটা এটা বড়, এর মানে আমরা বলতে পারি টেন থিটা এ ইজ গ্রেটার দেন টেন থিটা বি। এর মানে যার থিটা বেশি তার আমাদের টেনজেন্টও বেশি, আর টেনজেন্টকে আমরা কি বলি? ঢাল বলি। সুতরাং আমরা বলতে পারি এই রেখার ঢাল, তাহলে আমরা বলতে পারি ডাল অফ এ ইজ গ্রেটার দেন ডাল অফ বি, ডাল অফ এ ইজ গ্রেটার দেন ডাল অফ বি। অর্থাৎ এই রেখার ডাল বি রেখা থেকে বেশি, এই রেখার ঢাল বি রেখা থেকে বেশি। আই রিপিট অ্যাগেইন, এই রেখার ডাল বি রেখার থেকে বেশি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমি কয়েকটা কথা খুব ভালো করে ক্লিয়ার করে দিই। এখানে সবচেয়ে বড় কথা ভাইয়া, আমাদের সরল রেখার ঢাল বলতে আমরা সরল রেখার ঢালকে বুঝি। আর আমাদের সরল রেখার ঢালের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে দেখি, সরল রেখার ঢাল মানে হচ্ছে ওই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মান, মানে লম্ববায় ভূমি। এবার যদি সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল হয় সেক্ষেত্রে ঢাল 0, কারণ থিটার মান 0 ডিগ্রি। আর যদি লম্ব হয় সেক্ষেত্রে থিটার মান 90 ডিগ্রি, সেক্ষেত্রে ঢাল অনির্ণেয় বা অসীম। এরপর কোন একটা সরলরেখার ঢাল থিটা যদি আমাদের সূক্ষ্মকোণ হয়, ঢাল হচ্ছে ধনাত্মক, থিটা স্থূলকোণ হলে ঢাল হচ্ছে ঋণাত্মক। যদি আমার থিটার মান আস্তে আস্তে বাড়ে, ডালের মান আস্তে আস্তে বাড়ে, থিটার মান কমলে ডালের মান কমে। এগুলো হচ্ছে বেসিক কথাগুলা। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা? এই কনসেপ্টগুলো হচ্ছে প্রাথমিক ধারণা, মানে আমাদের এখানে এই জিনিসগুলো জানা লাগবে। এগুলো না জানলে তুমি সামনের দিকে আগাইতে পারবে না, কারণ আমি বারবার বলে চলে যাব, তখন তোমার ঝামেলা হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আমরা সকলে আশা করি খুব ভালো করে জানি। এবার আসো ভাইয়া, যদি আমরা এটা জানি এটা কার ঢাল, ভাই এটা হচ্ছে সরলরেখার ঢাল, এটা হচ্ছে কার ঢাল? সরলরেখার ঢাল। এবার আসো আমরা বের করব হচ্ছে বক্ররেখার ঢাল। এবার কার ঢাল বের করব ভাইয়া? এবার আমরা যার ঢাল বের করব তার নাম হচ্ছে ভাইয়া বক্ররেখার ঢাল। এবার আসো, এই বক্ররেখার ঢাল বের করতে গেলে তখনই তোমার মাথায় অটোমেটিক অন্তরীকরণ কি জিনিস খেলে যাবে। সো অন্তরীকরণকে মাথার মধ্যে খেলাইতে হলে এখনকার কনসেপ্টটা খুব ভালো করে মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে, আগে দেখছিলাম সরলরেখার ঢাল, তাহলে একটু খেয়াল করে দেখো, এদিকে যদি দেখি ভাইয়া সরলরেখার ঢাল আমরা বলতে পারি অলওয়েজ ধ্রুবক। সরলরেখার ঢাল অলওয়েজ ধ্রুবক। কেন ভাইয়া সরলরেখার ঢাল ধ্রুবক? একবারে সিম্পল এক্সাম্পল। ভাইয়া দেখেন, এটা হচ্ছে একটা সরলরেখা। তাহলে আমি যদি বলি ভাইয়া এই যে এক্স অক্ষের সাথে এটা কোণ উৎপন্ন করছে, এটা এই পয়েন্টে চিন্তা করেন, তা উৎপন্ন কোণ এটা, এই পয়েন্টে চিন্তা করেন, তা উৎপন্ন কোণ এটা। এর মানে সরল মানেই তো সরল মানে সে সবকিছুকে সরলের মতো রেখে দিয়েছে, তার মধ্যে সবকিছু ধ্রুবক। যাকেই মনে ধরিয়াছে তাকে আমার রাখিয়াছে, এর মধ্যে অন্য কাউকে সে নাই আনিয়াছে। ওই জন্য বিজ্ঞানীরা এই ধরনের রেখাগুলাকে সরল রেখা বলিয়াছে, কারণ সে বলে আমি একবার একটা ডাল পেয়েছি, আর জীবনে তাকে ছাড়বো না, যেই ডালটা পাইছে ওই ডালটা অলওয়েজ সেম কনস্ট্যান্ট। এর মানে সরল রেখা কোনো দিক পরিবর্তন করে না, তার এক কথার এক দাম, তার নাম সরলরেখা। এক কথার এক দাম সরলরেখা হচ্ছে তার নাম। তাহলে দেখো, এই যে রেখা, এই রেখাটার ঢাল কিন্তু একটাই। তাহলে সরলরেখার ঢাল সবসময় ধ্রুবক। এর মানে সরলরেখার ঢাল কখনো পরিবর্তন হয় না। একটা নির্দিষ্ট সরলরেখা, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সেম। আরেকটা রেখা, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সেম, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সেম। এর মানে আমরা বলতে পারি সরলরেখা যেহেতু দিক পরিবর্তন করে না, অতএব তার প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান কেমন? সমান। এবার আসো ভাইয়া,
এবার আসো ভাইয়া বক্ররেখা। বক্ররেখা, যে রেখাটা আমার সরল নয়, যে রেখাটা বক্র হয়, যার মনটা স্থির নয়, যার মনটা অস্থির, তার নাম হচ্ছে বক্ররেখা। সে ক্ষণে ক্ষণে দিক পরিবর্তন করে, সে ক্ষণে ক্ষণে দিক পরিবর্তন করে, যার কারণে তার কপালে আমাদের অনেকগুলো আছে, যে অনেকগুলো হচ্ছে এক একটা হচ্ছে তার মান এক এক রকম। তাহলে একটু খেয়াল করে দেখি, আমি যদি বলি ভাইয়া একটা বক্ররেখা, একটু ভালো করে খেয়াল করো, দিস ইজ এ বক্ররেখা, দিস ইজ এ বক্ররেখা, দিস ইজ এ বক্ররেখা। আমরা বলতে পারি বক্ররেখার ঢাল ধ্রুবক নয়, বক্ররেখার ঢাল ধ্রুবক নয়। যার ঢাল পরিবর্তন হয় তাকেই বিজ্ঞানীরা বক্ররেখা কয়। তাহলে দেখো বক্ররেখার ঢাল কিন্তু ধ্রুবক নয়। এখন প্রত্যেকটা কথা হচ্ছে ঢাল মানেই হচ্ছে সে সরলরেখার জিনিস, ঢাল মানেই হচ্ছে সে সরলরেখার জিনিস, একটা নির্দিষ্ট সরলরেখার জিনিস। তাহলে বক্ররেখার ক্ষেত্রে ঢাল কোত্থেকে আনবো? বক্ররেখা বলে আমাদের সরলরেখা ভাই আমাকে তুমি ঢাল ধার দিবা, তোমাকে আমি স্পর্শ করতে দিব। তাহলে খেয়াল করো বক্ররেখা যখন চিন্তা করতেছে, বক্ররেখা তার এই বিন্দুতে ঢাল বের করবে, এই রেখাটাকে আরো বক্র করে দিই আমাদের সুবিধার্থে। হ্যাঁ, আমরা এটাকে আরো ঢাল করে দিই, এই যে এরকম ঢাল। হ্যাঁ, এই যে এই বক্ররেখাটা সরলরেখাটাকে বলতেছে সরলরেখা আমাকে একটু ঢাল বের করে দিবা। সরলরেখা বলে যে তোমাকে কেন আমি ঢাল বের করতে দিব, বলে যে আমি তোমাকে টাচ করতে দিব। কি টাচ করতে দিবে? এই যে দেখো, তাহলে জিনিসটা হচ্ছে এরকম, আদান প্রদান হচ্ছে। তাহলে সে কি টাচ করতে দিচ্ছে? এই যে এই পয়েন্টে সে ঢাল বের করতে চাচ্ছে। সে একটা সরলরেখাকে বলে আসো এদিক দিয়ে টাচ করো, এই সরলরেখা এদিক দিয়ে টাচ করে গেল, আর বক্ররেখা তার একটা বক্র হাসি দিয়া খিলখিল করিয়া তার ঢালটা বের করিয়া ফেলিল, শেষ। এটা হচ্ছে এই বিন্দুতে বক্ররেখার ঢাল। জিনিসটা খেয়াল করো, এই বক্ররেখার এই বিন্দুতে ঢাল কিন্তু সে ইউজ করছে, কারে ইউজ করছে? সরলরেখাকে ইউজ করছে। এর মানে তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই যে সরলরেখা যখন তার এখানে টাচ করে গেছে তখন বক্ররেখা একটা হাসি দিয়া বলিয়াছে তুমি আমাকে স্পর্শ করিয়াছ, ওই কারণে তোমার নাম হচ্ছে বর্তমানে স্পর্শক। এখান থেকে আমাদের স্পর্শকের উৎপত্তি। বুঝো নাই? যারা বুঝো নাই তারা বুঝতে পারছো আশা করি, যে স্পর্শক কোথায় থেকে উৎপন্ন হলো। এই জায়গা থেকে আমার স্পর্শকটা উৎপন্ন হলো। তাহলে স্পর্শক মানে টাচ করে গেছে, স্পর্শ করে গেছে। তাহলে খেয়াল করো আমাদের এই যে যদি বলি ভাইয়া এটা একটা বক্ররেখা, এই যে সরলরেখা সে এটাকে কি করে গেছে ভাই? ছেদ করে গেছে না, এটাতে আমার বক্ররেখা বলবে তুমি যখন আমাকে ছেদ করে যাবে আমি তো ব্যথা পাবো না, তুমি ওকে টাচ করে যাবা, তখন তোমাকে আমি নিব। এই যে যখন টাচ করে যাবে তখন তাকে আমরা বলি হচ্ছে স্পর্শক, আর যখন আমাদের ছেদ করে যায় তখন বলে তুমি আমাকে ছেদ করিয়েছো, ওই কারণে তোমার নাম হচ্ছে ছেদক। তাহলে কোন একটা সরলরেখা যদি বক্ররেখাকে দুইটা বিন্দুতে ছেদ করে যায় তখন তাকে বলি ছেদক, আর যখন একটা বিন্দুতে টাচ করে যায়, স্পর্শ করে যায়, তখন তাকে আমরা বলি স্পর্শক। এগুলো আমরা খুব ভালো করেই জানি, তাই না? আমরা তাহলে বলতে পারি ছেদক কি বুঝে গেছি, স্পর্শক কি বুঝে গেছি। এবার আসো আমাদের খেলা। এখন একটু খেয়াল করে দেখো না, তাহলে আমাদের দেখো এই যে, তাহলে আজকে থেকে আশা করি আজীবন মনে থাকবে। আমরা যখন বললাম বক্ররেখার ডাল কিভাবে বের করব, বক্ররেখা বলে যে চিন্তা করো না আমি এমন একটা বক্র হাসি দিব সরলরেখা এসে আমাকে টাচ করে দিবে। তাহলে দেখো এই বক্ররেখা জাস্ট কিচ্ছু করে নাই, সে কি করছে? একটা মুখ চিপিয়ে হাসি দিছে। সে হাসি দেওয়ার সাথে সাথে সরলরেখা আসিয়াছে, সেই সরলরেখা আসিয়া তাকে টাচ করিয়াছে। এরপরে বক্ররেখা সাথে সাথে বলিয়াছে আমার এই বিন্দুতে এখন একটা ডাল আছে, সেই ডালটার নাম এখান থেকে বের করে সে ডালের মান বলিয়ে দিয়েছে, এবং তার সাথে সাথে সে এই সরলরেখার নামও পরিবর্তন করিয়ে দিয়েছে। সে যেহেতু স্পর্শ করছে, সে যেহেতু টাচ করেছে, ওই কারণে তার নাম এখন আর সরলরেখা নয়, সে হচ্ছে স্পর্শক। তাহলে স্পর্শক আর কেউ নয়, স্পর্শক এমন একটা সরলরেখা যে বক্ররেখাকে স্পর্শ করে, টাচ করে। আশা করি তোমরা স্পর্শকের ডেফিনেশনটাও বুঝে গেছো। বলো আমাদের একটু ক্লিয়ার কিনা। এবারে একটু খেয়াল করে দেখো, এখন আবার তার ইচ্ছে হলো এই বিন্দুতে আমি এখন ঢাল বের করতে যাচ্ছি, কিন্তু বক্ররেখা তো ঢাল বের করতে পারে না। সে আবার কি করলো? একটা চোখ টিপে দিল। যখনই একটু চোখ টিপা দিল আবার সরলরেখা আসলো,
তাকে টাচ করলো, এই টাচ করার সাথে সাথে সে কি করলো, এখান থেকে ঢাল বের করে ফেললো। সে ডাল বের করার পর এটাকে নাম দিয়েছে স্পর্শক। আর এদিকে আমাদের বক্ররেখাটা একটা বক্র হাসি দিয়া বলিয়েছে এই বিন্দুতে আমাদের অলরেডি ঢাল বের হইয়াছে। তাহলে একটু খেয়াল করে দেখো, বক্ররেখার ঢাল আমরা বের করতে জানি না, কিন্তু বক্ররেখার ঢাল বলতে আমরা কোনো একটা বিন্দু ঢাল বলতে ওই বিন্দুতে কোনো একটা স্পর্শকের ঢাল বুঝি। তাহলে এই ডালটা কিন্তু বক্ররেখার ডাল না, এই ডালটা স্পর্শকের ডাল, কিন্তু তার হাসি দেখিয়া বক্ররেখা আসিয়া তাকে টাচ করিয়েছে, ওই কারণে আমাদের বক্ররেখা বলতেছে এটা আমার ডাল ওই বিন্দুতে। তাহলে আমরা একইভাবে বলতে পারবো ভাই এখানে এই যে ভাইয়া টাচ করে গেছে, এটাই হচ্ছে আমাদের স্পর্শক। তাহলে সরল রেখার ডাল আমরা বের করতে জানি। তাহলে আমরা একটা কথা খুব সুন্দর করে লিখে রাখি, সেটা হচ্ছে বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল বলতে, বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল বলতে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল বুঝায়, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল বুঝায়। বলো আমরা এই কথাটা বুঝছি কিনা, এই কথাটার মর্মার্থ বুঝছি কিনা। ভিতরে একটা কাহিনী বানাই দিছি, এই দেখিও তোমরা পরীক্ষা কাউকে বলিয়ে দিও না যে আমাদের এই যদি কেউ বলে যে বক্ররেখার ডাল বলতে কি বুঝে, এটা কোত্থেকে আসছে, তখন তুমি বলে দিও না এটা এখান থেকে উৎপত্তি। যে আমাদের এরকম তোমাকে প্রশ্ন করা হলো কোত্থেকে বক্ররেখার স্পর্শক উৎপত্তি হলো, তখন তুমি একটা মুচকি হাসি দিয়ে বলবা একদা এক বক্ররেখা ছিল, সে দেখলো তার কোনো ঢাল বের করা যায় না। এরপর সে সরলরেখাকে দেখে তার একটু হিংসে হলো, এরপর সে তার রূপগুণ দিয়ে সরলরেখাকে একটু মুচকি হাসি দিল। এই মুচকি হাসি দেওয়ার পর ওই সরলরেখাটা আমাদের ক্রাসিত হলো। ক্রাসিত হওয়ার পর সেই সরলরেখাকে একটা অপার দিল, বলল তুমি আমার এই বিন্দুতে টাচ করো। তখন সরলরেখা খুশি মনে আসিয়া টাচ করিয়ে দিল। তখন এর সাথে সাথে পেঁচ লাগাইয়া দিল, বলল তুমি এখন আর সরলরেখা নও, তুমি এখন হচ্ছে স্পর্শক এবং তোমার ঢালটাই আমার ঢাল। অতএব এই বিন্দুতে ঢাল বলতে আমি তোমার ঢালকে বুঝবো। তোমার আগের নাম ছিল সরলরেখা, আমি এখন তোমাকে নতুন নাম দিলাম স্পর্শক রেখা। তাহলে আমরা বলবো বক্ররেখার কোনো বিন্দুতে ডাল বলতে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল বুঝায়। বুঝে নেই? অঙ্কিত বলতে পারো, টাসিতে বলতে পারো, যেভাবে ইচ্ছা বলো, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি বুঝতে পারছো, তাই না? এটা আমার গল্প, তোমাদের গল্প না। আবার স্যারদেরকে বললে দিও না। একজন বলো সি মার্কা, এখানে তুমি সি এর কি পাইলা? তোমার মন মানসিকতা যদি এত খারাপ হয় তাহলে এটা তোমার সি, এটা তোমার ব্যাপার। আমার কথাগুলো কিন্তু সুশ্রী। ওকে, আশা করি একটুকু আমরা বুঝছি না, একটুকু বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এই বলো, আমাদের বক্ররেখার ডাল বলতে যে স্পর্শকের ডাল বুঝি, এটা 100% ক্লিয়ার কিনা আমাদেরকে বলো। 100% ক্লিয়ার কিনা আমাদেরকে বলো। এতটুকু 100% ক্লিয়ার হয়েছে কিনা? এবার আমরা এতটুকুই ছিল আমাদের ইনিশিয়াল বেসিক। এখন আমরা এই যে অন্তরীকরণে চলে যাব, এখান থেকেই যাব, এই স্পর্শক থেকেই যাব। বলো আমরা এতটুকু 100% ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু 100% ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু 100% ক্লিয়ার হয়েছে কিনা বলো। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি। এতটুকু ক্লিয়ার হলে আমরা সামনের দিকে আগাইতে পারি। ওকে, ইউ নিড টু বি পজিটিভ। তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা সামনের দিকে যদি আগাই তাহলে কি পাবো দেখো। এবার আমরা তাহলে বলতেছি বক্ররেখার কোন একটা বিন্দুতে ঢাল বলতে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বুঝায়। এবার আমাদের এই কথাটা শুনিয়া যখন বুঝতেছে এখানে একটা রোমান্টিসিজম আছে, বক্ররেখা হাসি আছে, আমাদের সরলরেখা হাসি আছে, বক্ররেখাকে টাচ করি আছে, এর মধ্যে তাদের মধ্যে একটা
স্পর্শবিন্দু তৈরি হইয়াছে, সেখান থেকে বক্ররেখা কাহিনী কইরা একটা মুস্কি হাসি দিয়া তার ঢালটা বের করিয়াছে। এহেন সব দেখিয়া আমাদের বিজ্ঞানী নিউটন মুস্কি মুস্কি হাসে। সে বলে অন্তরীকরণ এখন আমাদের কোত্থেকে আসে, এটা আমরা এখন দেখব। এরপর আমরা এখানে নিউটনকে ঢুকাই দিব। তাহলে বুঝতে পারতেছো নিউটন নতুন করে আসলো, তার নামই তো নিউ, ওই কারণে সে নতুন করে আসলো। এখানে নতুন করে সে আবিষ্কার করলো অন্তরীকরণ। ক্রেডিট গোস টু ইমু ভাই, বুঝো নাই? একটু রোমান্টিসিজম আনলেই না আকৃষ্ট হবে, এটা দেখেই তো নিউটন আকৃষ্ট হয়ে গেছে, দেন উনি অন্তরীকরণ আবিষ্কার করে ফেললো। বুঝতে পারতেছো কাহিনীটা? এবার আসো তোমাদেরকে দেখা কাহিনীটা কি। বিজ্ঞানী নিউটন বলল আমরা এভাবে করব না, আমরা এভাবে করবো না। তোমরা যেহেতু সবাই ওই সরলরেখার ক্রেডিট দিচ্ছ, আমি একটু অন্যভাবে কথাটাকে বলি, অন্যভাবে ঘুরাইয়া আগের কাহিনীটাই তোমাদেরকে বলিয়ে দিব, নতুন করে তোমাদেরকে একটা নতুন কনসেপ্ট খুলিয়ে দিব, তাকে তোমরা এখন থেকে বলবা হচ্ছে তার নাম হচ্ছে ক্যালকুলাস। দেখছো কি বাজিগরের বাজিগর। এখন কিছু করার নেই, সে যেহেতু আবিষ্কার করছে এখন আমাকে সেটা পড়তে হবে। আসো আমরা সেই জিনিসটা দেখি। হ্যাঁ, তার নিউটনের জায়গায় আমি থাকলে তো বলতাম যে দরকার নাই পড়াশোনা কর, কি দরকার, আরে ভাই একটু মজামাস্তি করো, এখানে এত কিছু করার কি দরকার, হুদয় আমার একটা বক্ররেখা সরলরেখা টানাটানি করার কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। বাস্তব জীবনে গেলে বুঝবা এগুলো কি কত বেশি দরকার। একটা বক্ররেখার যখন স্পর্শক বের করতে পারবে না, তুমি স্পর্শ কি জিনিস সেটাই জানো না, তো তুমি স্পর্শ করবা কেন? তুমি মেজারমেন্ট করতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। ক্যালকুলাস জানলে তুমি আর কিছু করো আর না করো অনেক জায়গায় তুমি সুবিধা পাবা, এটা মানতে হবে তোমাকে। এবার আসো আমরা সামনের দিকে আসি। এবার আসো আমাদের এরকম বক্ররেখা। এবার দেখো নিউটনের কনসেপ্ট মানে হচ্ছে আলটিমেটলি আমরা আমাদের ম্যাথমেটিক্সে চলে যাচ্ছি, একটু খেয়াল করে দেখো, ক্যালকুলাসে চলে যাচ্ছি। উনি বললো কি গারাও তোমার আমি একটা কাজ করি, সেই কাজটা কি? তুমি যে বলছো একটা সরলরেখা এসে টাচ করে যাবে, সেই কাজটা আমি করব না। আমি হচ্ছি তেরার তেরা, আমি এরে ছেদক থেকে জোর কইরা স্পর্শক বানাবো। বুঝছো নিউটন বাবা কি জিনিস? সে বলে যে, সে কি বলে জানো, আমি এই বিন্দুতে একটা বিন্দু নিলাম এ, এবার একটা সরলরেখাকে বললাম আয় আয় তুই সেট কর, তোকে আর অফার দিব না, তুই সেট কর। আমি মুস্কি হাসি দিতে জানি না, নিউটন তো মুস্কি হাসি দিতে জানে না। সে বললো আয় সেট কর। সে কি করলো, বললো যে সেট করে কি জিনিস বুঝবা? সে করলো সেট করে দিল। বিজ্ঞানী নিউটন এরপর বলে খাড়া। এবার কি করলো বিজ্ঞানী নিউটন একটা কাজ করলো, সে বলে যে চান্দু তুমি তো সেট করিয়ে দিয়েছো, তোমাকেই আমি স্পর্শক বানিয়ে ছাড়বো। এবার আসো কাহিনী কি হয়েছে, আমরা তো গল্প বলতেছি আজকের ক্লাসটা হচ্ছে গল্পের ক্লাস। এবার আসো বিজ্ঞানী নিউটন বলে যে তোমার আমি এতে ঢুকাইতে বলছি, তুমি এমনভাবে ঢুকাইছো ডাইরেক্ট বি দিয়ে তুমি বের হইছো, আসো তোমাকে বি দিয়ে টানতেছি। তাহলে এবার বিজ্ঞানী নিউটন কি করলো, দেখো এই বিন্দুটাকে টানিয়া 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 এদিকে আনতেছে। একটু খেয়াল করে দেখো তো, বিজ্ঞানী নিউটন চিন্তা করলো তুমি তো এখন ছেদক, কারণ দুইটা বিন্দুতে ছেদ করলা, তোমার যদি আমি এমন একটা কাজ করি তুমি একটা বিন্দুতেই ছেদ করবা, তখন তুমি স্পর্শক হইতে বাধ্য, অবাধ্য হইতে পারবা না। এবার কি করলো, এই পয়েন্টটাকে টানতে থাকলো, এই পয়েন্টটাকে নিউটন টানতেছে, আয় বাবা আয় বাবা আয় টানতেছে এভাবে। এই তুমি সিম্পল চিন্তা করো, একটু সিম্পল চিন্তা করো, সে যখন এই পয়েন্টে আসে তার কিন্তু একটা বিন্দু এটা, এই বিন্দুটাকে টানিয়ে এখানে আনছি। বর্তমানে সে এরকম না, এর মানে সে সেট করছিল একটা এখানে আরেকটা এখানে, একটা এখানে আরেকটা এখানে। বর্তমানে এখানের বিন্দুটাকে ঠিক রেখে এই বিন্দুটা আস্তে আস্তে কাছে আসতেছে না। তাহলে দেখো এই বিন্দুটা আগে ছিল এখানে, এখন চলে আসছে এখানে, তাহলে সরলরেখা হয়ে গেছে এটা। এবার যদি এখানে চলে আসে সরলরেখা হয়ে যাবে এটা। এভাবে বিজ্ঞানী নিউটন কি করলো, তারে আনতে টাইনে এখানে নিয়ে আসলো। এর মানে ওই দুইটা বিন্দুরে একসাথে করে দিল, তখন দেখা গেল এটা আমার দেখতে এরকম হইল। এখন আমরা বলতেছি দিস ইজ আওয়ার স্পর্শক, এবং এই স্পর্শকের ঢাল যেটা, ওই স্পর্শকের ঢাল এটাকেই আমরা বলতেছি অন্তরীকরণ। এই স্পর্শকের যে ঢাল এটাকে আমরা বলতেছি অন্তরীকরণ। একটু খেয়াল করো, আমরা কিন্তু এটা গাণিতিকভাবে উপস্থাপন করবো। আগে বলতেছি আমি তোমাকে একটু অন্যভাবে মজা দিয়ে গল্পে ম্যাথ পড়ে। অনেকে বলে ম্যাথের মধ্যে কোনো গল্প নেই, কেন গল্প নেই, বানাইতে হবে গল্প, সুন্দর গল্প, রোমান্টিক গল্প, বুঝো নাই, মুস্কি হাসি দিবে, এটা তো রোমান্টিকই। তাহলে আমরা এখান থেকে নিয়ে আসলাম, বড় কথাটা বুঝছি কি না?
তাহলে জিনিসটা হলো কি, আমরা এতক্ষণ পর্যন্ত যে গল্পটা শুনলাম এই গল্প থেকে আমি একটা কথাই জানলাম, কোনো একটা বক্ররেখার মধ্যে যদি একটা সরল রেখা সেট করে যায় তাহলে দুইটা বিন্দু পাবো। ওই দুইটা বিন্দু থেকে একটা বিন্দুকে স্থির রেখে আরেকটা বিন্দুকে যদি কাছে আনতে 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 যদি একই বিন্দুতে মিলিয়ে দিতে পারি, অর্থাৎ তাদের ব্যবধানটা যদি শূন্য বানিয়ে দিতে পারি, তাদের ব্যবধান যদি শূন্য বানিয়ে দিতে পারি, ওইটা আর ছেদক থাকবে না, সেটা আমার স্পর্শক হয়ে যাবে। আর ওই স্পর্শকের ঢালটাকে আমরা বলবো ওই বিন্দুতে অন্তরজ, ওই বিন্দুতে অন্তরজ। তাহলে অন্তরীকরণ বলতে কি বোঝায়? অন্তরীকরণ বলতে বোঝায় কোনো একটা বক্ররেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল, কোনো একটা বক্ররেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল। দেখো এটা হচ্ছে অন্তরীকরণ। এই যে এটাই আমার সেই বক্ররেখা, কোন বিন্দুতে স্পর্শক আঁকছি? আমার এ আর বি বিন্দু ছিল, আমি বিটাকে টেনে টেনে এতে আনছি, দ্যাট মিনস আমি স্পর্শকটা বানাইছি কিন্তু এই বিন্দুতে স্পর্শক যেটা, সেই স্পর্শকের ঢালটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে অন্তরীকরণ। তাহলে আমরা এখন থেকে একটা কথা কি বলতে পারি, ভাই অন্তরীকরণ আর কিছুই না, অন্তরীকরণ হচ্ছে কোনো একটা বক্ররেখার কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তরীকরণ বলতে বোঝায় ওই বক্ররেখার ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কত। বুঝছি না? তাহলে আমরা এভাবে বলতে পারি না, একবারে ফিজিক্যাল মিনিং গোড়া থেকে আসতে হবে, গোড়া থেকে। গোড়া টাইট করো তাহলে কাজ হয়ে যাবে। গোড়া লুজ করে উপরে যদি তুমি বড় সড়ো করতে যাও তখন দেখবে গোড়া ভাঙিয়ে যাবে, ওই কারণে গোড়া শক্ত করতে হয়। আসো এখানে, তাহলে আমরা অন্তরীকরণ বলতে কি বুঝতেছি? এই যে দেখো ডেফিনেশন লিখতেছি, কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালই অন্তরীকরণ নির্দেশ করে। এই যে ঢাল বের করার জন্য আমরা অন্তরীকরণ করি, এক নাম্বার কাজ অন্তরীকরণ বলতে কি বুঝে গেছি। এই বলো আমরা অন্তরীকরণ বলতে কি জিনিস সেটা বুঝছি কিনা, অন্তরীকরণের জিনিসটা অন্তরে ঢুকে দিতে হবে। অন্তরে ঢুকাও, প্রথমে সেট করলে আস্তে আস্তে টেনে টেনে স্পর্শ করাবা। ওই কারণে দেখবা অনেকে প্রথমে সেকা খাইতে যাই আবার তার সাথে আমাদের স্পর্শ হয়ে যায়, মানে বুঝছো তো, মানে ছেদক থেকে স্পর্শক। আর যখন বেশি ঠেলাঠেলি করবা স্পর্শক ছেদক হয়ে যাবে, ওই কারণে বেশি ঠেলাঠেলি করা যাবে না। হ্যাঁ, ইউ নিড টু বি আন্ডারস্ট্যান্ড কোন দিকে আগাইলে স্পর্শ হবে, কোন দিকে আগাইলে ছেদ করবে। সো এটা তোমাকে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে, বুঝতে হলে মাথা ঠিক রাখতে হবে। আর ক্লাস করতে হলে তোমাকে পজিটিভ হইতে হবে, নেগেটিভ হওয়া যাবে না। হ্যাঁ, বুঝছো না? এতটুকু ক্লিয়ার কিনা? অনেকে বুঝে না অন্তরীকরণ বলতে কি জিনিস। আরে ভাই অন্তরীকরণ কি জিনিস সেটা আমি এখন করে দিব তোমাকে, ফিনিশ। একটা ডেফিনেশন দিয়ে দিছি, মুখস্থ করার দরকার আছে না। এটা কে বলিয়েছে? ওই যে মোবাইল ক্লাসের মধ্যে গল্পে বলিয়েছে, গল্পে শেষ অন্তরীকরণ ডেফিনেশন। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে অন্তরীকরণের প্রথম ডেফিনেশন শেষ। তাহলে আমরা অলরেডি বুঝে গেছি অন্তরীকরণ আর কিছুই না, বক্ররেখার কোনো একটা বিন্দুতে সরল রেখা আঁকিয়া ওই সরল রেখারকে আমরা স্পর্শক বলবো এবং ওই স্পর্শকের ঢাল বের করাটাই হচ্ছে অন্তরীকরণ। এর মানে অন্তরীকরণ করা মানে হচ্ছে এত কাহিনী না করে এটা ঢাল বের করে ফেলা। মানে কোন একটা বিন্দুতে স্পর্শকের ঢাল বের করার জন্য আমরা অন্তরীকরণ করি, এবং এটা নিয়ে পুরো একটা তোমার অধ্যায় আছে, স্পর্শক, অবিলম্ব, তারপর হচ্ছে কোনো একটা বিন্দুতে ঢাল নির্ণয়, পুরো একটা অধ্যায় আছে অন্তরীকরণের লাস্টের দিকে। কিন্তু বেসিকটা তোমাকে ঠিক রাখতে হবে, বেসিক ঠিক রাখতে হবে। বেসিকে গরমিল হলে ঝামেলা ভাইয়া। এই কেউ হেডফোন ছাড়া ক্লাস করিও না, ঝামেলা আছে। হেডফোন ছাড়া ক্লাস করা যাবে না, অবশ্যই মাস্ট ইউ নিড টু ইউজ হেডফোন। বুঝো নাই? ঝামেলা আছে, হুদেই ঝামেলা করার কি দরকার? ওকে, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। তো যেহেতু এতটুকু ক্লিয়ার, তাহলে আমরা অন্তরীকরণ কি জিনিস সেটা বুঝে গেলাম। অন্তরীকরণ কি জিনিস সেটা বুঝে গেলাম। এবার আসো এই জিনিসটাকে আমরা গাণিতিকভাবে উপস্থাপন করব। আসো আমি ধাপে ধাপে যাচ্ছি, গাণিতিকভাবে উপস্থাপন করব। তো আসো গাণিতিকভাবে উপস্থাপন করি। অন্তর্দের রোহিত বলতেছে তার নাম আমি নাকি অনেকবার উচ্চারণ করতেছি, এটা নিউটনের অবদান। তুমি বুঝতে পারতেছো তোমার নাম অন্তর রাখছো, মানে তোমার মানে সবার অন্তরে তুমি আসো, মানে
সবাই যখন বলবে তুমি আমার অন্তর, তাহলে বুঝতে পারতো তো তুমি আমার অন্তর, এর মানে তুমি তাহলে অন্তরই আমার অন্তর, তোমারটা বলবে, বুঝতে পারতেছো না? তুমি সবার অন্তর। ওকে ওকে, এবার আসো গাণিতিকভাবে তোমাকে বুঝাই, আরেকটু অলরেডি গাণিতিকের মধ্যেই আছি, আরেকটু গাণিতিক মানে তোমাকে আরেকটু সুপার লেভেলে গাণিতিকে যাইতে হবে। এবার আসো আমি এখানে বুঝাই, এটা হচ্ছে ওয়াই অক্ষ, একটু বড় করে বুঝাইতে হবে, হ্যাঁ বড় করে। এটা হচ্ছে এক্স অক্ষ, ভাই এটা কি এক্স অক্ষ, কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। এবার আসো ভাইয়া একটা রেখা নিব, কেমন রেখা? বক্ররেখা, কারণ বক্র করে হাসি দিতে হবে তো, তাহলে আমরা বক্ররেখা নিব। তাহলে আমরা একটা বক্ররেখা নিই। এরপর আমরা বক্ররেখার উপরে দুটো বিন্দু নিই, এ একটা বিন্দু নাম দিলাম পি, এ একটা বিন্দু নাম দিলাম কিউ, কিউ। ওকে, এবার আসো আমরা বুঝাই ভালো করে। ভাইয়া এই যে এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে, এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। একটা বিন্দু পি আর একটা বিন্দু কিউ। এবার আসো পি এবং কিউ বিন্দুকে সংযুক্ত করে দিই। সংযুক্ত করে একটা সরলরেখা পাইলাম, যাকে আমরা বলতেছি এই বক্ররেখার ছেদক। অলরেডি আমরা বুঝতেছি, আমরা কিন্তু অন্তরীকরণ করতেছি। অন্তরীকরণ কি তা আমার কিন্তু অন্তরে ঢুকে গেছে, মাথায় ঢুকে গেছে। এখন আমি যদি বলি বেশ সিম্পল, অন্তরীকরণ মানে কি কোন একটা বক্ররেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, তাহলে আমরা অন্তরীকরণ করব হচ্ছে ভাইয়া এই পি বিন্দুতে অন্তরীকরণ করব। এর মানে আমরা নিশ্চয়ই পি বিন্দুতে, এখন আমি কি আঁকতে চাই ভাই তোমরা আমাকে বলো, আমাকে বলো। আমি এখন আমার টার্গেট হচ্ছে পি বিন্দুতে আমি অন্তরীকরণ করব। পি বিন্দুতে অন্তরীকরণ করব মানে কি? পি বিন্দুতে অন্তরীকরণ করব মানে কি? আমাদের এই বক্ররেখাটার মধ্যে কিউ বিন্দুটাকে টেনে 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 পি এর কাছে আনবো না। এর মানে এক কথায় আমাদের পি বিন্দুতে অন্তরীকরণ করা মানে হচ্ছে পি বিন্দুতে একটি স্পর্শক টানতে হবে সরল রেখার। এটা ঠিক কিনা? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আমাদের পি বিন্দুতে অন্তরীকরণ করা মানে হচ্ছে পি বিন্দুতে একটা সরল রেখা আঁকতে হবে, সেই সরল রেখার কে আমরা বলবো স্পর্শক, সেই স্পর্শকের ঢালটাই হচ্ছে অন্তরীকরণ। তাহলে আমার এখন মেইন টার্গেট কি বলতো? কিউ বিন্দুটাকে পি এর দিকে আনা না। এই কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলো না, বলো না। আমাদের পি বিন্দুতে ঢাল বের করতে হলে কাকে কার দিকে আনতে হবে? পি বিন্দুতে ঢাল বের করতে হলে কাকে কার দিকে আনতে হবে তোমরাই বলো। কাকে কার দিকে আনতে হবে? এ কাকে কার দিকে আনবো? কাকে কার দিকে আনবো? এক্স্যাক্টলি, আমরা এই কিউ বিন্দুটাকে পি এর দিকে আনবো। আরে ভাই পরে আনো, পরে আনো, এত ফিনিক থাকলে তো হবে না, একটু মানে সব কিছু টাইম নিয়ে করতে হয়, তাই না? হ্যাঁ, তাহলে একটু পরে আনবো, আগে দূরে থেকে দেখি আস্তে আস্তে কাছে আনবো। মানে তাহলে তুমি দূরে থাকলে কেমন, কাছে থাকলে কেমন, সব বুঝবা। এবার আসো, আমার কথা হচ্ছে এটা ভাইয়া, আমি কি করব? পি বিন্দুতে অন্তরীকরণ করব। এখন একটা কাজ করি, কি কাজ দেখো, এই আমাদের যে বক্ররেখাটি একটা ফাংশনের রেখা না, এটাকে আমরা বলতেছি যে বক্ররেখাটা হচ্ছে আমাদের দিস ইজ আওয়ার এফ অফ এক্স, দিস ইজ আওয়ার এফ অফ এক্স। তাহলে আমরা সিম্পল বলতে পারি, বা আর আমরা তো জানি এটাকে ওয়াইও বলা যায়, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। তাহলে খেয়াল করে দেখো, এই বিন্দুর কথা যদি চিন্তা করি, এই বিন্দুর স্থানাঙ্ক কত, পি বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে আমরা বললাম পি বিন্দু যদি একটা লম্ব টানি, এই যে ভাইয়া এতটুকু আমরাকে বলবো এক্স অক্ষের দিকে আসে মানে এক্স, ওয়াই অক্ষের দিকে আসে মানে হচ্ছে ওয়াই। ওকে ওকে, তাহলে এক্স অক্ষের দিকে আসে মানে এক্স, ওয়াই অক্ষের দিকে আসে মানে ওয়াই। আর আমরা জানি ওয়াই ইকুয়ালস টু, অলরেডি আমি জানি এফ অফ এক্স। তাহলে আমরা বলতে পারবো বুঝ যখন এক্স, ওয়াইটা তখন এফ অফ এক্স। সিম্পল হিসাব, এফ অফ এক্স, বুঝ যখন এক্স, ওয়াইটা তখন এফ অফ এক্স। এবার আসো ভাইয়া সিম্পল, তাহলে আমরা এই বিন্দু স্থানাঙ্ক বলতে পারি এক্স কমা ওয়াই। এবার আসো ভাইয়া কিউ বিন্দু থেকে টানলাম। এবার আমি তোমাদেরকে এভাবে বললাম, পি থেকে কিউ এই দুইটার পার্থক্যটা, এই যে এই পার্থক্যটা হচ্ছে আমার ডেল্টা এক্স।
অথবা অনেকে এভাবে ডেল্টা এক্স এভাবেও লেখে, তোমার যেভাবে ইচ্ছা। তোমাদের ম্যাথ বইতে এভাবে লিখছে ডেল এক্স, তুমি এভাবে লিখলা, কোনো সমস্যা নাই। পার্থক্য এই যে পি বিন্দু এবং কিউ বিন্দুর ভুজের পার্থক্য, আনুভূমিক বরাবর পার্থক্য ডেল্টা এক্স। এবং এবার যদি তুমি কিউ বিন্দুর কথা চিন্তা করো, কোটির কথা চিন্তা করো, তাহলে দেখো এখান থেকে যদি পয়েন্টটাকে এদিকে টানি, ভাইয়া এটা যদি ওয়াই হয়, এতটুকুও কিন্তু আমার ওয়াই। তাহলে পি থেকে কিউতে যাওয়ার কারণে এক্সের মান ডেল্টা এক্স পরিমাণ বাড়লো, তাহলে ওয়াই এর মান হচ্ছে ডেল্টা ওয়াই, বা এভাবে লেখা যায় এত পরিমাণ বাড়লো। এভাবে বলা যায় না? এভাবে বলা যায় তো, এভাবে বলা যায় তো, আশা করি বলা যায়। কথাটা বুঝছো কিনা, কথাটা বুঝছো কিনা? আমি বললাম ফি একটা বিন্দু, ফি বিন্দুতে ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই। ফি থেকে যখন কিউ বিন্দুতে গেলাম, এক্স এর মান ডেল্টা এক্স পরিমাণ বাড়লো, ওয়াই এর মান ডেল্টা ওয়াই পরিমাণ বাড়লো, এক্স এর মান ডেল্টা এক্স পরিমাণ বাড়লো, ওয়াই এর মান ডেল্টা ওয়াই পরিমাণ বাড়লো। কথা ক্লিয়ার কিনা? এখানে প্রত্যেকটি স্টেপ ক্লিয়ার করতে হবে তোমাকে, না হয় তোমরা মাঝখানে আটকে যাবা। বলো এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা, বলা যায় কিনা? তাহলে আমাদের ভুজ যখন এক্স, কোটি তখন ওয়াই। এবার আসি, এক্স এর মানটা ডেল্টা এক্স পরিমাণ বাড়াইলাম, এই যে পি থেকে কিউ বিন্দুতে যাওয়ার জন্য এক্স এর মানটা ডেল্টা এক্স পরিমাণ বাড়াইলাম, ওয়াই এর মানটা ডেল্টা ওয়াই পরিমাণ বাড়াইলাম। অথবা কিউ থেকে পি বিন্দুতে আসার জন্য এক্স এর মানটা ডেল্টা এক্স কমাইতে হবে, ওয়াই এর মানটা ডেল্টা ওয়াই কমাইতে হবে। সিম্পল হিসাব, মানে এক কথায় পি এবং কিউ বিন্দুর পার্থক্যটা হিসাব করে ফেললাম। তাহলে আসো ভাইয়া, আমরা যদি কিউ বিন্দুটা বলি, এখানে বলতে পারি কিউ বিন্দুর যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্কটা কি হবে? সিম্পল হিসাব, সিম্পল হিসাব। সেটা হচ্ছে কি ভাইয়া, এটা যদি এক্স হয়, এটা যদি ডেল এক্স হয়, তাহলে এটাকে নিশ্চয়ই বলতে পারবো এক্স প্লাস ডেল এক্স, কমা এটা যদি ওয়াই হয়, এটা যদি ডেল ওয়াই হয়, তাহলে এটাকে নিশ্চয়ই বলতে পারবো ওয়াই প্লাস ডেল ওয়াই। কথা ঠিক নাকি ভেজাল আছে? এই বলো না, ঠিক নাকি ভেজাল আছে? আমাদের বললাম পি বিন্দুতে থাকা অবস্থায় তার ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই। কিউ বিন্দুতে যাওয়ার সময় তার ভুজ যতটুকু বাড়লো তাকে নাম দিলাম ডেল্টা এক্স, কোটি যতটুকু বাড়লো তাকে নাম দিলাম ডেল্টা ওয়াই। তাহলে বর্তমানে পি বিন্দুর ভুজ যদি এক্স কমা ওয়াই হয়, কিউ বিন্দুর ভুজ এবং কোটি এই যে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা? এক কথায় এই পুরো জিনিসটাকে আমরা এখন ওয়াই প্লাস ডেল্টা ওয়াই বলতে পারবো, আর এই পুরা জিনিসটাকে আমরা এক্স প্লাস ডেল্টা এক্স বলতে পারবো। বলো এতটুকু আমাদের বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা? ক্লিয়ার নাকি ভেজাল আছে? একটু বুঝছি কিনা বলো। ওকে, তাহলে এতটুকু আশা করি আমাদের ক্লিয়ার। যদি এতটুকু আমাদের ক্লিয়ার হয়, এখন আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে আগাই কিভাবে ভাইয়া? সিম্পল কথা হচ্ছে, ভুজ যখন এক্স, আমরা একটু এখানে লিখি এভাবে একটা বক্স করে ফেলি, ভুজ কোটি। তোমাদের সুবিধার্থে আমি এভাবে লিখতেছি, এই যে দেখো ভাই, সিম্পল। ভুজ যখন এক্স, তখন সিম্পল হচ্ছে ভুজ যদি এক্স হয়, কোটিটা আমার এফ অফ এক্স হবে না? ওয়াই বলা যে কথা, এফ অফ এক্স বলা তো সেম কথা, কারণ এটা তো হচ্ছে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। তাহলে ভুজকে এক্স বললে ওয়াইকে নিশ্চয়ই এফ অফ এক্স বলা যায়, বলা যায় তো। এবং এটা কি আমরা বলতেছি ওয়াই, এটা বলা যে কথা, ওয়াই বলাও সেম কথা। একইভাবে ভুজ যদি এক্স প্লাস ডেল্টা এক্স হয়, তাহলে দেখো তো এক্স এর জায়গায় কি বসবে? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। এটাকেই আমরা বলতেছি নিশ্চয়ই ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এই কথাটা ক্লিয়ার কিনা বলো, এই কথাটা ক্লিয়ার কিনা? অর্থাৎ আমাদের যেহেতু এখানে মেইন কথা হচ্ছে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন। তাহলে আমার এখানে এক্স যদি ভুজ হয়, কোটি হচ্ছে এফ অফ এক্স, ওয়াই আমাদের এক্স প্লাস ডেল এক্স যদি ভুজ হয়, কোটি হচ্ছে ওয়াই আমাদের এফ অফ এক্স প্লাস ডেল এক্স। এখন এই জিনিসটাকে আমরা ওয়াইও বলতে পারি, এই জিনিসটাকে আমরা ওয়াই প্লাস ডেল ওয়াইও বলতে পারি, যেটা আমরা এখানে বলছি। বলো এতটুকু কথা ক্লিয়ার কিনা, এতটুকু কথা ক্লিয়ার কিনা, এতটুকু কথা ক্লিয়ার কিনা,
একবার ধাপে ধাপে বুঝতে হবে, প্রত্যেকটা ধাপ বুঝতে হবে, কারণ এই কনসেপ্টটা ধাপ না বুঝলে এখানে আমরা যা বুঝাচ্ছি এটাই কিন্তু তোমাকে আবার প্রমাণের মতো করে করতে হবে। একটু পরে ম্যাথ করার সিস্টেম আমি একটু পরে শিখাচ্ছি। এই কথাগুলো মাথায় না ঠিক গেলে তুমি কিন্তু পারবা না ম্যাথ করতে। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? একটু কুইকলি রেসপন্স করবা, বললে সাথে সাথে রেসপন্স করবা। রেসপন্স করতে তো আমাদের লেট হলে হবে না, কুইকলি রেসপন্স করতে হবে, কোনো হেজিটেশনের দরকার নাই, ডাইরেক্ট রেসপন্স করবা। ওকে, ফারজানা ফারিয়া আরেকবার বলতেছে, তো আমি সিম্পলভাবে তোমাকে বলি একবারে সোজা সাপটা কথা। আমাদের এখানে একটা বক্ররেখা, এই বক্ররেখা হচ্ছে y ইকুয়ালস টু f অফ x, মানে ওয়াইটা হচ্ছে x এর ফাংশন। এখন তাহলে সিম্পল কথা হচ্ছে, আমি যদি বলি সিম্পল কথা, তুমি যদি বলো y হচ্ছে আমাদের f অফ x, তাহলে x এর মান যদি মনে করো এটা সমান হচ্ছে x প্লাস 2, তাহলে আমরা যদি x এর মান 1 বলি, তাহলে y এর মান কত? y মানে হচ্ছে f অফ x, x এর মান কত? 1, এটাকে বললাম f অফ 1, এর মানে x এর জায়গায় বসবে 1 প্লাস 2 মানে হচ্ছে 3। আবার x ইকুয়ালস টু যদি 2 হয় তখন তুমি নিশ্চয় বলতে পারবো y ইকুয়ালস টু হচ্ছে f অফ 2 ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস আমাদের x এর জায়গায় 2 প্লাস 2 সমান 4। এই কথাটাই বলতেছি, সেটা হচ্ছে বুঝ যখন আমাদের x এর মান যখন x, y এর মান তখন হচ্ছে f অফ x, তাহলে x এর মান যখন x, y এর মান f অফ x। x এর মান যদি x প্লাস ডেল x হয়, y এর মান নিচ্ছে f অফ x প্লাস ডেল x, কারণ আমাদের এখানে x এর মান 1 হলে এটা f অফ 1, x এর মান 2 হলে এটা f অফ 2। একইভাবে x এর মান x হলে এটা হচ্ছে f অফ x, x এর মান x প্লাস ডেল x হলে এটা হচ্ছে f অফ x প্লাস ডেল x, মানে y এর মান। তাহলে আমরা বলতেছি x এর মান যখন x, তখন এই পুরোটা হচ্ছে আমাদের f অফ x। x এর মান যখন x প্লাস ডেল x, এই পুরোটার পরিমাণ হচ্ছে f অফ x প্লাস ডেল x। এই জিনিসটাকে আবার আমরা একটু অন্যভাবে বলতেছি y আকারে। y আকারে বললে কি হয়? এই জিনিসটাকে আমরা বলতে পারি y। দেন আমি বললাম a বিন্দু থেকে ফি বিন্দু থেকে যখন সে কিউ বিন্দুতে চলে গেল, এর মানে ফি এবং কিউ এর মধ্যে ব্যবধান দেখি, x অক্ষের দিকে ব্যবধান সেটা হচ্ছে ডেল x, y অক্ষের দিকে ব্যবধান সেটা হচ্ছে ডেল y। তাহলে আমরা একটা কথা বলতে পারি, ফি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাওয়া মানে হচ্ছে x এর মান ডেল x বেড়ে যাওয়া, y এর মান ডেল y বেড়ে যাওয়া। কারণ আগে ছিল x, বর্তমানে ডেল x যুক্ত হয়েছে, টোটাল হচ্ছে x প্লাস ডেল x। আগে ছিল y, বর্তমানে ডেল y যুক্ত হয়েছে, টোটাল হচ্ছে y প্লাস ডেল y। আর আমাদের এই y বলা যে কথা, f অফ x বলা যে সেম কথা, y প্লাস ডেল y বলা যে কথা, f অফ x প্লাস ডেল x বলা সেম কথা। বলো আমরা একটু বুঝছি কিনা? একটু বুঝছি কিনা? একটু বুঝছি কিনা বলো? এতটুকু আমরা সবাই বুঝছি কিনা? এতটুকু আমরা সবাই বুঝছি কিনা? এতটুকু আমরা সবাই বুঝছি কিনা একটু বলি। ওকে ওকে, ফারজানা ফারিয়ার কনসেপ্ট ক্লিয়ার। দেন আমরা সামনের দিকে আগাই। আচ্ছা এই তোমরা একটু আমাকে বলো তো, আমরা যে অন্তরীকরণ করতেছি এর মানে আমরা কিসের মান বের করব? অন্তরীকরণ আমাদের মেইন কার মান বের করা, কার মান বের করা। অন্তরীকরণ করা মানে কার মান বের করা আসলে বলো তো? বক্ররেখার কার মান বের করা, কার মান বের করা। অন্তরীকরণ করা মানে হচ্ছে কার মান বের করা। দেখি তোমরা কমেন্টে বলো, শুনি আমি আসলে তোমরা বুঝছো কিনা। অন্তরীকরণ করা মানে কার মান বের করা, একটু বলো তো। ঢাল, এক্স্যাক্টলি ঢাল বের করা। এর মানে অন্তরীকরণ করা মানে হচ্ছে ঢাল বের করা। এখন আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে ঢাল বের করব। তো আমি তো প্রথমে জানি কোন বিন্দু, পি বিন্দু জানি, কিউ বিন্দু জানি। এখন আমি এই পি কিউ যে সরলরেখা, এই পি কিউ সরলরেখার ঢাল বের করব। এখন আসি পি কিউ সরলরেখার ঢাল বের করব। তাহলে আমরা এখন ঢাল বের করব। তাহলে একটু খেয়াল করো, ঢাল মানে কি ভাইয়া? লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখন কি বের করব? ঢাল। ঢাল সমান হচ্ছে এই যে দেখো তো, এই ত্রিভুজটা চিন্তা করলে ভাইয়া এটার ভূমি যেটা তার নাম হচ্ছে ডেল্টা এক্স, এটার কোটি যেটা লম্ব যেটা তার মান হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে আমরা নিচে বলতে পারবো ঢাল সমান হচ্ছে ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স। এটা কার? এটা কার ডাল? এটা হচ্ছে ফি কিউ এর ডাল, ফি কিউ এর ঢাল। এটা হচ্ছে ফি কিউ এর ডাল, এটা হচ্ছে ফি কিউ সরলরেখাটার ডাল। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, এই যে আপনি বলতেছেন পি কিউ সরলরেখাটার ঢাল, এই পি কিউ সরলরেখার ঢাল আমি বের করব, ওকে নো প্রবলেম। বাট
পি কিউ সরলরেখার ঢাল তো আমার অন্তরীকরণ না। এই অন্তরীকরণ করতে হলে কি করতে হবে? অন্তরীকরণ করতে হলে কিউ বিন্দুটাকে পি বিন্দুর দিকে আনতে হবে, ঠিক কি না? ঠিক। তাহলে আমরা কি করতেছি দেখো, এই ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স, এই কথাটার মান হচ্ছে এটা হচ্ছে ডেল্টা এক্স, এটা হচ্ছে ডেল্টা ওয়াই। এখন আমার কথা চাচা বলো তো, এই রেখাটা যদি আমার এখানে আসতো তখন নিশ্চয়ই এই বিন্দুতে ডেল্টা ওয়াই আগের তুলনায় কমে গেছে, ডেল্টা এক্সও আগের তুলনায় কমে গেছে না? দেখো রেখাটা এখানে না থাকে যদি এখানে থাকতো, এর মানে ডেল্টা এক্সও কমে গেছে, ডেল্টা ওয়াইও কমে গেছে। এভাবে কমাইতে কমাইতে কতটুকু কমাইতে হবে? এটাকে একেবারে পরিবর্তনটা শূন্যের কাছাকাছি নিতে হবে না? দেখো তাহলে আমি এবার দিচ্ছি, কি দিচ্ছি দেখো, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, ডেল্টা এক্সটাকে প্রায় শূন্য করে দিলাম। আচ্ছা, ডেল্টা এক্সটাকে প্রায় শূন্য করলাম মানে কি? পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যে কোনো ব্যবধান আছে? নাই বললেই চলে। এর মানে পি আর কিন্তু কিউ একই বিন্দু হয়ে গেছে না? আর যদি পি এবং কিউ একই বিন্দু হয়ে যায় তাহলে সেটা কি আর ঢাল থাকে নাকি স্পর্শক হয়ে, সেটা কি আর ছেদক থাকে নাকি স্পর্শক হয়ে যায়? কথা আমাকে সেটা বলো। আমি আবারও বলতেছি ভাইয়া, পি কিউ রেখার ঢাল মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ডেল ওয়াই, ভূমি হচ্ছে ডেল এক্স। এই ডেল ওয়াই বাই ডেল এক্স এটা কিন্তু আমার পি কিউ রেখার ঢাল। এই পি কিউ রেখাটাকে আমি স্পর্শক বলতে পারবো যদি এই ব্যবধানটা শূন্য হয়ে যায়। তো শূন্য তো বানানো সম্ভব না, শূন্যের কাছাকাছি বানাবো। এই শূন্যের কাছাকাছি মানে হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0। অনেকে আমাকে বলবে ভাইয়া আপনি ধরা খাই গেছেন, আপনি ডেল্টা এক্স কে না শূন্যের কাছাকাছি বানাইছেন, ডেল্টা ওয়াই কে তো শূন্যের কাছাকাছি বানান নাই। কোনো ঝামেলা নাই, আমরা তো আগেই বলছি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ওয়াইটা এক্স এর উপর নির্ভর করে। এক্স কে শূন্যের কাছাকাছি নিলে ওয়াই অটোমেটিক শূন্যের কাছাকাছি চলে যাবে, এটা তোমার করতে হবে না। এবং যখনই আমার লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা পাইলাম, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সংক্ষেপে ডি ওয়াই ডি এক্স, এটাকে বলি ডি ওয়াই ডি এক্স। এর মানে এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ। তো এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করা মানে কি? ওই বক্ররেখার ঢাল নির্ণয় করা, স্পর্শকের ঢাল নির্ণয় করা। ওই কারণে বলে অন্তরীকরণ মানে হচ্ছে স্পর্শকের ঢাল নির্দেশ করে। বলো এই কথাটা বুঝছি কিনা? বলো এই কথাটা বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা বলো প্লিজ, আমরা এতটুকু বুঝছি কিনা বলি। তাহলে অলরেডি এখান থেকে কীভাবে অন্তরীকরণে আসতে হয় সেটা আমরা জেনে গেলাম, সেটা আমি জেনে গেলাম। তাহলে এতটুকু আশা করি আমরা সবাই বুঝছি। ওকে, যদি ক্লিয়ার হয় এবার আসো, এবার তোমাকে খুব সিম্পলি আমি অন্তরীকরণ করার জন্য একটা সূত্র বানাই দিব। আসো সেই সূত্রটা তোমাকে বানাই দিই। তো সেই সূত্রটা বানানোর জন্য সেম ফিগারটাই লাগবে, কিন্তু এই ফিগার আমরা বড় করে আঁকছি তোমাদের বোঝানোর জন্য। এখন খুব ছোট করে এই ফিগারটা আমি আবার আঁকবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এই ফিগারটা খুব ছোট করে আবার আঁকবো। তাহলে এখানে ফিগারটা এঁকে দিচ্ছি। এই যে দেখো দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু, একটা পি বিন্দু, একটা কিউ বিন্দু, মানে হুবহু আগের ফিগারটা। তো একটা পি বিন্দু, একটা কিউ বিন্দু, আমাদের হুবহু সব কিছু আগের মতো যাবে। আমার এই বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। ওকে, এভাবে থাকলো। এখন একটু ভালো করে খেয়াল করে দেখি, তাহলে আমরা ঢাল বলতে ভাইয়া কি বুঝি? তাহলে আমার কথা হচ্ছে ভাই ডি ওয়াই ডিএক্স বের করতে হলে এই জিনিসটা বের করতে হবে, তাই না? জি ভাইয়া। তাহলে আমরা বলতে পারি ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স, এটাকেই তো আমরা প্রথমে করতেছি, তারপর এটাকে লিমিট করবো। এক কথায় হচ্ছে এখন ডি ওয়াই ডিএক্স বের করতে হলে এই জিনিসটাকে লিমিট করতে হবে। এই জিনিসটা মানে কি? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ডেল্টা ওয়াই মানে কি? ওয়াই এর পরিবর্তন। ডেল্টা এক্স মানে কি? এক্স এর পরিবর্তন। আসো এবার আমরা দেখাই ওয়াই এর পরিবর্তন কত। এই যে দেখো তো, এলে কি ওয়াই এর মান না? ওয়াই এর পরিবর্তন মানে কি? একটা থেকে একটা বিয়োগ করবো না? তুমি দেখো না,
এখানে আছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, তার থেকে যদি তুমি ওয়াইটা বিয়োগ করে দাও তাহলে তুমি পাবা হচ্ছে ডেল্টা ওয়াই। এখানে আছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, তার থেকে যদি এফ অফ এক্স বিয়োগ করে দাও এটা পাবা, এবং এটাকে আমরা বলি ডেল্টা ওয়াই। এই কথাটা বুঝছি কিনা? আমি জাস্ট বলতেছি এই লাল দুইটার মধ্যে দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে তো ডেল্টা ওয়াই পাই, তো এটা থেকে এটা বিয়োগ করতে ডেল্টা ওয়াই অলরেডি নাম দিছি, তাহলে এখান থেকে করে দেখি, এখান থেকে করলে এটা মাইনাস এটা সেম কথাই তো, এটা মাইনাস এটা মানেই হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে আমরা এখানে বসাইতে পারি এফ অফ এক্স প্লাস ডেল এক্স বা ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স। আগে বলো এই কথাটা বুঝছে কিনা? আর নিচে হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করব, তো এটা কত এক্স প্লাস ডেল এক্স, তার থেকে এক্স বিয়োগ করব, আনসার বের হবে ডেল এক্স, এর মানে ডেল এক্স রাখলাম। বলো আমরা এই লাইনটা বুঝছি কিনা, এই লাইনটা বুঝছি কিনা বলি। এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা বলি প্লিজ, এটা বুঝছি কিনা বলি যে আমাদের ডেল ওয়াই ডেল এক্স এটাকে লিমিট করলেই এটা বের হয়ে যাবে, অন্তরীকরণ বের হয়ে যাবে, এটাকে লিমিট করলে অন্তরীকরণ পেয়ে যাব। তো আমার এটা মানে কি এটা, এই কথাটা আমরা বুঝছি কিনা? হ্যাঁ এই যে বুঝে গেছি, ফিগারটা যে কত বেশি ইম্পর্টেন্ট চিন্তাই করতে পারবা না। হ্যাঁ ওকে 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 বুঝে গেছি, যাক আলহামদুলিল্লাহ আমরা এতটুকু বুঝে গেছি। যদি বুঝে যাই, এই তোমরা বলো, আমি আর বলবো না, তোমরা বলো এটা মানে হচ্ছে এটা, তাহলে এখানে কি করলে কি করলে আমি অন্তরীকরণ পাবো? বর্তমানে যেটা আছে তাকে কি করলে অন্তরীকরণ পাবো? এখন তো মনে করো জিনিসটা এটা বুঝাচ্ছে, পি বিন্দু এখানে, কিউ বিন্দু এখানে, এখন স্পর্শক পাইতে হলে পি এবং কিউ বিন্দু কি করতে হবে? কাছাকাছি আনতে হবে, তাইলে স্পর্শক হবে। কাছাকাছি মানে কেমন? শূন্যের কাছাকাছি এই পি কিউ একেবারে লাগাই দিতে হবে, তখন যে স্পর্শক হবে। আর তার জন্য কি করতে হবে? লিমিট করতে হবে, লিমিট করতে হবে, লিমিট করতে হবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি লিমিট করতে হবে। তাহলে আমি আবার বলতেছি তোমাদেরকে, অনেকে আবার বলার জন্য বলতেছে, আমি সংক্ষেপে আবার বলি। দেখো পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু, আমি এখানে খুব সংক্ষেপে বলি। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই যে যদি আমি পার্থক্যর কথা বলি, পি বিন্দু থেকে কিউ বিন্দু যাইতে হলে ডানে এতটুকু সরে গেছে, এটাকে বলতেছি ডেল এক্স। পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাওয়ার সময় উপর দিকে এতটুকু সরে গেছে, এটা হচ্ছে ডেল ওয়াই। তাহলে এটাকে যদি তুমি থিটা বলো, তাহলে ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে আমাদের ট্যান থিটা, আর ট্যান থিটার সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স, ঢাল পেয়ে গেছি। এখন এই ডালটা কিন্তু পি কিউ রেখার ডাল, এই পি কিউ রেখাটা কিন্তু স্পর্শক না, এই পি কিউ রেখাটা হচ্ছে ছেদক। যদি সে স্পর্শক হয় তখন তাকে অন্তরীকরণ বলবো। এখন আমার কথা হচ্ছে এটাকে আমি কি করলে স্পর্শক হবে? সিম্পল কথা হচ্ছে ভাইয়া, কিউ বিন্দুটা যদি এখানে না হইয়া এখানে হইতো, সোজা সোজা হিসাব, তখন পি কিউ রেখাটা এরকম হইতো, জিবে এরকম হইতো, তখন আমি বলতাম এক্স এর পরিবর্তন এতটুকু, ওয়াই এর পরিবর্তন এতটুকু। এর মানে কি? এক্স এর ওয়াই এর পরিবর্তন কমে গেছে না? এভাবে এটাকে কমাইতে 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 যদি শূন্য বানাই ফেলি, এই পরিবর্তনটাকে কমাইতে কমাইতে যদি শূন্য বানাই ফেলতে পারি, যদিও শূন্য প্রায় শূন্য, একেবারে শূন্য না হলে প্রায় শূন্য বানাই ফেলতে পারি, তখন আমি বলতে পারবো পি এবং কিউ একই বিন্দু। আর ওই মুহূর্তে এই রেখা তার ছেদক থাকবে না, তখন কি হয়ে যাবে? স্পর্শক হয়ে যাবে। ওই কারণে এই যে আমার বক্ররেখার ডাল, সরল রেখার ডাল ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা হচ্ছে কার জন্য? এটা হচ্ছে ভাইয়া এইটার জন্য। যখন আমি এখানে দিয়ে দিব লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, তখন এটা হয়ে যাবে স্পর্শকের জন্য, এই যে বিন্দুতে স্পর্শকের ডাল হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি ডিওয়াই ডিএক্স, অন্তরীকরণ। অন্তরীকরণ তাহলে আমরা ওই জন্যই বলতেছি ভাইয়া, আমাদের টার্গেট ছিল ডেল্টা ওয়াই ডেল্টা এক্স বের করা, তাকে লিমিট করলেই অন্তরীকরণ পেয়ে যাব, তাকে লিমিট করলেই অন্তরীকরণ পেয়ে যাব। সেটাই পাইলাম, সেটাই পাইলাম। ওকে, ওকে। অনেকে বলতো তোমরা তোমরা ছুটি চাও, হ্যাঁ ছুটি দিব, তোমরা যেরকম টায়ার্ড আমিও টায়ার্ড। আমি সেই ভোর 8টায় যে উঠছি, তার মধ্যে দৌড়ে দৌড়ে যে কাজ করি, সারাদিন কাজ করছি, দুপুরে খাওয়া দাওয়া করিনি, রাতে এখনও খাওয়া দাওয়া করিনি। সো তোমাদের থেকে আমি অনেক বেশি টায়ার্ড, বাট কথা হচ্ছে ক্লাসের মধ্যে আসলে কেন জানি টায়ার্ডনেসটা কাজ করে না। তো টেনশন নিও না, আমরা যতটুকু পড়ানো একটু জিনিসটা গুছাই দিতে হবে। একটা জিনিস যদি গুছাই না পড়াই দিই, তো তুমি আর ক্লাস করে লাভ কী?
জিনিসটা যদি গুছাই না দিই আমি ক্লাস করে লাভ কি? ওই জন্য আমাদের একটু গুছাই দিতে হয়, কারণ দায়িত্ববোধ বলে তো একটা কথা আছে। অ্যাজ এ টিচার আমি সবসময় চিন্তা করি হচ্ছে আমি যদি স্টুডেন্ট হইতাম আমি কী চাইতাম, আমি যদি স্টুডেন্ট হইয়া এই ক্লাসটা করতাম আমি কী চাইতাম, কোন জিনিসটা করলে আমার ভালো লাগতো, কী বললে আমার ভালো লাগতো, কীভাবে পড়ালে আমার ভালো লাগতো, সেই ইথিক্সটা আমি মেনটেন করার অলওয়েজ ট্রাই করি। ওই কারণে দেখবা যে আমি সবসময় ক্লাসে হাসি খুশি থাকি। মনের ভিতরে হাজার দুঃখ বেদনা সেটা তুমি দেখবা না, মন তোমাকে বলবে খালি হাসো না হাসো না হাসো না, কিন্তু ভিতরে আমার কাঁদনা কাঁদনা থাকুক কোনো সমস্যা নাই, মুখে তো হাসি, এটাই আমি ভালোবাসি। ওকে, সামনের দিকে আগাই। ওকে, সামনের দিকে আগে। হ্যাঁ, এবার আসো। তাহলে ভাইয়া আমরা অলমোস্ট কাছাকাছি চলে গেছি। তাহলে আমরা দুই পাশে লিমিট করব, তো লিমিট করব কিভাবে? এই যে দেখো, ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই ডেল্টা এক্স। তো আমরা উভয় পাশে লিমিট করি। তাহলে এখানে লিমিট করলে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0। তো আসলে বুঝছো ঝামেলা হচ্ছে আমাদের যে বিজ্ঞানীরা এখন এটাকে কি নাম দিচ্ছে? ডিওয়াই ডিএক্স নাম দিচ্ছে। নাম দিলাম ভাইয়া এই যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এইদিকে দেখো লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। তো আসলে আমাদের যে ম্যাথমেটিশিয়ানরা বলতেছে ভাই এখানে যে ডেল্টা এক্স লিখতেন এটা দেখতে আমার কাছে কেমন জানি ভয় লাগে, কেমন ভিতগুড়ে টাইপের, এমন করে ঘুরাইয়া এমন করে দিল মানে মনে হচ্ছে এক্স রে খাই ফেলবে, এরকম টাইপসের। ওরা বললো আমরা একটু সুন্দর করে আমরা একটা হাসি খুশি জিনিস দিই। এই হাসি খুশি মানে কি? এইস। আমরা এখানে এইস পর হাসি খুশি। তো ওনারা ডেল্টা এক্স এর বদলে নাম দিল কি? এইস। মানে ওরা বললো আমরা ডেল্টা এক্স কিছু দিতে চাই না, আমরা এখানে দিতে চাবো এইস, মানে ডেল্টা এক্স থেকে নাম দিল এইস, মানে এটাকে এইস দ্বারা প্রকাশ করি, কোনো সমস্যা তো নাই। আমি ডেল্টা এক্স না বলে এইস বলি, কোনো সমস্যা তো নাই না। তাহলে আমরা এখন লিখবো এভাবে, হাসি খুশি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবং 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 দিস ইজ আওয়ার মূল নিয়মের সূত্র। মূল নিয়মের সূত্র এই যে এই সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে। আর আমি বলি আবার এর মাঝখানে আরো একটা লাইন আমার মাথায় ধরে, সেটা হচ্ছে প্রতিভা যতই বিকশিত করতে চাও মুখস্থ করা ছাড়া প্রতিভাটা কখনো বের হবে না। মুখস্থ করাও এক ধরনের প্রতিভা। তাহলে এই সূত্র মুখস্থ করে ফেলতে হবে। আরে ভাই তুমি যতই বুঝো সূত্র মুখস্থ না থাকলে পরীক্ষার হলে কাজ হবে না, আন্ডাই পাবা। সো আমার আন্ডা পাওয়ার কোনো দরকার নেই। আন্ডা পাওয়া হচ্ছে মুরগির কাজ, তুমি তার মুরগি না যে তুমি আন্ডা পাবা। হ্যাঁ, আন্ডা পারে হচ্ছে আমাদের মুরগি, তুমি আন্ডি কেন পারবা? তুমি হচ্ছে 100 পারবা, 90 পারবা, 95 পারবা, এটা হচ্ছে তোমার কাজ। ওই কারণে এটা মুখস্থ করে ফেলতে হবে। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এই সূত্রটা মুখস্থ করে ফেলবো। এটাকে আমরা বলি মূল নিয়মের সূত্র বা মূল নিয়মের অন্তরসূত্র বা মূল নিয়ম অন্তরীকরণ বের করার সূত্র। এই পুরোটা ক্লিয়ার কিনা বলো? পুরাটা আমাদের ক্লিয়ার কিনা? এই সূত্রটা আমরা মুখস্থ করে ফেলবো। এখন থেকে আমরা বলবো ভাইয়া একবারে সোজা সাপটা নিয়ম। আমরা যদি বলি পরীক্ষায় তোমাকে স্যার বললো ভাইয়া অন্তরীকরণ, স্যার তো আর ভাইয়া বলবে না বাবা অন্তরীকরণ বলতে তুমি কি বুঝো? তুমি তখন মুস্কি হাসি দিয়ে আমার কথা স্মরণ করবা, বাকিটা তোমার মুখ বলে দিবে, তুমি বলা লাগবে না। সেটা হচ্ছে কোন একটা বক্ররেখার কোন একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালই হচ্ছে অন্তরস বা অন্তরীকরণ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ঢাল মানে কি? পরিবর্তনের হার না। এই
তুমি সিম্পল চিন্তা করো না, তুমি যে এখানে করছো ডেল্টা, আমাদের যে বললা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন না, বা আমাদের এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার না। ওই কারণে আমরা বলি অন্তরীকরণ বলতে পরিবর্তনের হার নির্দেশ করে। এই অন্তরীকরণই আমার কোন একটা বিন্দুতে স্পর্শকের ঢাল নির্দেশ করে। অন্তরীকরণ বলতে পরিবর্তনের হার নির্দেশ করে, এটা আমাদের অন্তরীকরণ বলতে পরিবর্তনের হার নির্দেশ করে, পরিবর্তনের হার নির্দেশ করে, পরিবর্তনের হার নির্দেশ করে। কোনো বিন্দুতে অঙ্কিত বক্ররেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল নির্দেশ করে, স্পর্শকের ঢাল নির্দেশ করে। আমাদের পরিবর্তনের হার নির্দেশ করে, স্পর্শকের ঢাল নির্দেশ করে, পরিবর্তনের হার নির্দেশ করে, স্পর্শকের ঢাল নির্দেশ করে। বলো আমরা কথাটা বুঝছি কিনা, কথাটা বুঝছি কিনা? এতটুকু কথা আমরা বুঝছি কিনা? এতটুকু কথা আমাদের সবার ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা বলো প্লিজ, ক্লিয়ার কিনা বলি। আমরা বলি যে আমাদের এতটুকু কথা ক্লিয়ার কিনা, আর আমাদের সূত্রটা বুঝছি কিনা। এতটুকু কথা ক্লিয়ার কিনা, সূত্রটা বুঝছি কিনা, একটু ভালোভাবে বলো। এতটুকু কথা ক্লিয়ার কিনা, সূত্রটা বুঝছি কিনা, এতটুকু কথা ক্লিয়ার কিনা, সূত্রটা বুঝছি কিনা। ওকে ওকে, একটা ম্যাথ করাই দিই, জাস্ট একটা, মানে ছোট ম্যাথ। সূত্র মানে এক কথায় এই 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 একটু ভুল হয়েছে। ডেল্টা এক্স এর জায়গায় এইচ বসাইছি, এই ডেল্টা এক্স এর জায়গায় এইচ বসাইতে হবে। এইচ, যাও এইচগুলোকে লাল করে দিই। এইচ সূত্র এভাবে লিখবো, dy dx equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এই একটা ম্যাথ করাই দিই, মানে ছোট আর কি, মানে এখানে বসাই দিলে মিলে যাবে। বিলিভ মি 5 মিনিটের মধ্যে মিলে যাবে, বিলিভ মি 5 মিনিটের মধ্যে মিলে যাবে। একটা 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 করাই দিই। একজন আমার ক্ষুধা লাগে না, আমার ক্ষুধা অবস্থা যথেষ্ট শোচনীয় অবস্থা, কোনো সমস্যা নেই, আবার পরে টরে যাবো না, ঠিক আছে? তুই তো দুপুরে ভাত খাই অবস্থা, আমি দুপুরে সেটাও খাওয়ার সুযোগ পাই নাই, তো ব্যাপার না, হয়ে যাবে। আমরা একটা ম্যাথ করানোর স্ট্রেংথ আছে আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না। ক্লাস আসলে কেন জানি স্ট্রেংথ চলে আসে। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ করাই দিই। ওকে যাক, একটা ম্যাথ, একটা 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 আচ্ছা যাও, একটা ম্যাথ করাই দিব আর আজকের ক্লাসটা রাখবো। এবার রাজি কিনা? আবার দেখি, আবার রাখবো বলছে, পালে যেও না। আজকের ক্লাসটা রাখবো, একটা ম্যাথ করাই দিবে। এতক্ষণ পর্যন্ত তোমরা থাকবা, বলো তাহলে আজকের ক্লাসটা রাখবো, আজকের ক্লাসটা রাখবো আর একটা ম্যাথ করাই দিব জাস্ট। রাজি কিনা? রাজি কিনা বলো। ওকে, যেহেতু মনে করো ফিনিশিং দিচ্ছি, ভালো কাউকে দিয়ে দিই, সেই ফিনিশিংটা হচ্ছে আমাদের, তার আগে বলে দিই সূত্রটা। সূত্রটা কি? dy dx equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা হচ্ছে সূত্র। তুমি আবার এটাকে এভাবে না লিখে এভাবে লিখতে পারো, ddx of f of x equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। কারণ y বলতে তো মনে করো আমরা f of x কে বুঝি, তো তুমি y এর জায়গায় f of x দিলেও কোনো সমস্যা নাই, সূত্রটা তুমি যেভাবে ইচ্ছা লিখতে পারবা। ওকে ওকে, তোমাকে বলা হলো আমরা অন্তরীকরণ করবো x কে, আই মিন e টু দি পাওয়ার x। মূল নিয়মে, হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, অন্তরীকরণ মানে কি জানো? খণ্ডে 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 বিভক্তকরণ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্তকরণ। আমরা এক্সকে এখন সেই কাজটা করব। তাহলে দেখো, মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করো, অন্তরীকরণ করো। এখান থেকে আমরা প্রমাণ করতে পারবো এক্সকে যতই তুমি অন্তরীকরণ করো না কেন, এক্স এক্সই থাকবে, ওর কোনো পরিবর্তন নাই, ওর কোনো পরিবর্তন না, ওর মতোই। তাহলে আমরা এটা এখন প্রমাণ করে দিব। ম্যাথও বলে এক্স এক্স এর মতোই, যে এক্স তার এক্স এর মতোই থাকতে দাও, আবার আনতে যাও না, ঝামেলা পড়বা। তাহলে আসো প্রমাণ করে দিই, প্রমাণ করে দিই।
তাহলে এক কথায় আমরা একটু পরে প্রমাণ করতে পারবো ddx অফ e টু দি পাওয়ার x ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, মানে e টু দি পাওয়ার x মানে ex, মানে আমরা রসিকতা করে বলি আর কি, একটু রসিকতা, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x পাওয়া যায়। এখন আসা অন্তরীকরণ টুকরা টুকরা করো তাও অন্তরে ধারণ করতে পারবা না, এতটুকু আমাদের বুঝছি আশা করি। ওকে, এবার একটু খেয়াল করো ভাইয়া, একবারে সিম্পল হিসাব, কাকে অন্তরীকরণ করতে বলছে? এই ম্যাথে পুরো রেসপন্স করতে হবে। একটা ম্যাথ করাবো, দেখবা সব ম্যাথ তুমি নিজে পেরে যাবা, তাও আমি আরো কিছু করাই দিব আজকে না। বলো, তোমরাই বলো কাকে অন্তরীকরণ করতে হবে ভালো করে। আমার কমেন্টে আনসার দাও, আমি কমেন্টে আনসার চাই, নাও ক্লাস ডিলিট করে দিব। প্রত্যেকের কমেন্টে আনসার চাই, কারণ আমি চাচ্ছি এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে, তাহলে দেখবে যে অনেকগুলো ম্যাথ হয়ে যাবে। বলো কাকে অন্তরীকরণ করব, কাকে অন্তরীকরণ করব e টু দি পাওয়ার x কে। তাহলে আমাদের সিম্পল কথা হচ্ছে, তাহলে ধরি f অফ x ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, অর্থাৎ যাকে অন্তরীকরণ করবে সেটাই তো ফাংশন। ফাংশনটা কে? e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x ফাংশনটাকে আমরা অন্তরীকরণ করব। এবার একটু অ্যানালাইসিস করি ভাইয়া। এই যে সূত্রটা, এই সূত্রে দেখো তো ফাংশন কয়টা লাগে? দুইটা। একটা হচ্ছে ভাইয়া f অফ x প্লাস h লাগে, আর একটা হচ্ছে f অফ x লাগে। কোনো কিচ্ছুর প্রয়োজন নাই, ডাইরেক্ট খালি f অফ x দেওয়া আছে, f অফ x প্লাস h বলো, এই দুইটা বের করে সূত্রে বসাই দিলে আনসার পেয়ে যাবা। ম্যাজিক। f অফ x যেটাকে করব, কি করব? অন্তরীকরণ করব। f অফ x প্লাস h বের করব, করার পর এখানে বসাই দিলে আনসার মিলে যাবে। একটু লিমিটের ম্যাথ করতে হবে আর কি, লিমিটের ম্যাথ তো আমরা আগে করছি, আমরা এক্সপার্ট। ওকে, তাহলে আমাদের, তাহলে বলো তো সিম্পল কথা, f অফ x সমান e টু দি পাওয়ার x। তাহলে আমাদের আর কি লাগবে বলো না? f অফ x আছে, তাহলে আর কি লাগবে তোমরা কমেন্টে আমাকে বলো। আমার এখানে দুইটা জিনিস লাগে, f অফ x আমি জানছি, তাহলে আমাকে f অফ x প্লাস h জানতে হবে না? দেখি কমেন্টে বলো তো f অফ x সমান তো e টু দি পাওয়ার x আমরা বলেই দিছি, f অফ x প্লাস h সমান কত? f অফ x প্লাস h সমান কত? দেখি কমেন্টে বলো তো, f অফ x প্লাস h সমান কত? একটু কমেন্টে বলো তো, f অফ x প্লাস h সমান কত? কমেন্টে একটু বলো। দেখো আমি বারবার বলতেছি ভাই, এই যে ফর্মুলা, দেখি একটা বক্র লেভেলের হাসি দিবা, এই বক্র লেভেলের হাসি দিয়ে এরকম, দেন f অফ x যেটা দেওয়া আছে, আর x এর জায়গায় x প্লাস h বসালে তো আমাদের f অফ x প্লাস h বের হয়ে যাবে, তাই না? এক্স্যাক্টলি। তাহলে দেখো সিম্পল, এটা যদি f অফ x সমান যদি e টু দি পাওয়ার x হয়, এই জাস্ট এই x যেটা, তার জন্য এখানে একটা x থাকে, সেই x এর জায়গায় যদি x প্লাস h হয়, এখন এটা কি হয়ে যাবে? এটা e টু দি পাওয়ার x প্লাস h হয়ে যাবে। স্বাভাবিক হিসাব নিকাশ। জি ভাইয়া, এবার তুমি বসাই দাও। কি বসাবা ভাই? সিম্পল ddx অফ f অফ x মানে হচ্ছে e টু দি পাওয়ার x ইকুয়ালস টু, বা f অফ x ও তুমি দিতে পারো, বা আমরা বলতে পারি ddx অফ f অফ x ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0। তোমরা সূত্র লিখবা, সূত্র আগে লিখবা দেন বসাবা। আমি সরাসরি বসাই দিচ্ছি। প্রথমে f অফ x প্লাস h, এর মানে e টু দি পাওয়ার x প্লাস h মাইনাস f অফ x মানে হচ্ছে e টু দি পাওয়ার x রাখলাম, নিচে h আছে, h রেখে দিলাম। এবার এটাকে ক্যালকুলেশন করে ম্যাথ করলে আনসার মিলে যাবে। দেখো ভাই কেমনি মিলাচ্ছি, খুবই সোজা। লিমিট h টেন্ডস টু 0। এই ভাইয়া দেখো না কেমনটা লাগে, এখানে একটা x খেলকেলে হাসতেছে না? তোমার কি মনে হয় না এখানে একটা x খেলকেলে হাসলে এখানে একটা x উৎপন্ন করা সম্ভব? হ্যাঁ করো, x উৎপন্ন করো। এটাকে লেখা যায় e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার h মাইনাস e টু দি পাওয়ার x ডিভাইড বাই h। বলো আমাদের এভাবে লেখা যায় কিনা? বলো। যদি লেখা যায় এই দুটা অংশ থেকে, দেখো তো এই যে e টু দি পাওয়ার x
ই টু দি পাওয়ার এক্স, দুইটা অংশ কমন না, সেটা কমন নিয়ে নাও। কমন নিয়ে আমি আমার সুবিধাতে সাইডে লিখলাম, এটাকে কমন নিয়ে সাইডে লিখলাম ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এইচ। বাকিটা থাকে কত? ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। এবার না পারলে মায়ের মায়ের চলবে। ওই এবার এবার আমারে বলো দেখি, এবার না পারলে খবর আছে, এবার না পারলে খবর আছে। এই লিমিট যদি তোমার করতে দিই, এখানে কিন্তু এইচ টেন্ডস টু জিরো, সো এটা এক্স এর উপর কোনো ফ্যাক্ট না, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে এইচ এর উপর, এইচ এর লিমিট। যাক, ই টু দি পাওয়ার এইচ আছে। কার সিরিজ করবো দেখি কমেন্টে বলো, কার আগে কে পারে। আমি দেখি কার সিরিজ করবো। লিমিটের মধ্যে বারবার বলছিলাম আমাদের 6টা সিরিজ দেখলেই বসে দিতে হবে। এটা কার সিরিজ বলো তো? নাম কি তার? নাম কি তার? কার সিরিজ করলে হয়ে যাবে? কার সিরিজ করলে হয়ে যাবে? কার সিরিজ করলে হয়ে যাবে বলো না একটু। কার সিরিজ করলে আমরা আনসার পেয়ে যাবো। লাইভে ক্লাস করতেছে, মারতে পারতেছি না। কোচিং হইলে ব্যাট থাকে, মারা যায়, সুবিধা। আমি হাত দিয়ে মারতে পছন্দ করি না, ব্যাট দিয়ে মারতে পছন্দ করি। এক্স্যাক্টলি আমাদের ম্যাকলোরিন সাহেব, এম সাহেব। তাহলে ওই ম্যাকলোরিন সাহেবের সূত্রটা কি ছিল? আমরা একটু নিচে লিখি। ই টু দি পাওয়ার এক্সের সূত্র ছিল 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। এবার কন্টিনিউসলি যাবে। এখানেও ঠিক সেম লিমিট এইচ টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে ঝামেলা কিন্তু এইচ করতেছে, কেন? এইচ টেন্ডস টু জিরো, এইচই ঝামেলা করতেছে। ই টু দি পাওয়ার এইচ, এক্সের জায়গায় যেহেতু এইচ আছে, 1 প্লাস এইচ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস কন্টিনিউসলি যাবে। যাওয়ার পর পরিশেষে একটা কিন্তু -1 আছে, এই -1টা দিলাম এবং a1 চলে যাবে। তাহলে খুব সুন্দর করে বলে দেওয়া যায় লিমিট এইচ টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এইচ। এবার দেখো বাকিটা কেমন? এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 ডট। একটুকু আমরা বুঝছি কিনা বলো, একটুকু আমরা বুঝছি কিনা বলো। আর এই এইচটাকে সরানোর জন্য একটা এইচ কমন নেওয়া যাবে কিনা সেটাও বলো। আমরা ডান দিকে জিনিসগুলো মুছে ফেলি, ডান দিকে জিনিসটা মুছে ফেলি, কারণ আমার জায়গা লাগবে। এই একটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা আমাকে বলো। আগে আমরা এতটুকু বুঝতে হবে, দেন তো আমার ম্যাথ মিলে গেছে অলরেডি। অনেকে তখন নিজে নিজে সলভ করে ফেলতে পারছো। ওকে, তাহলে আমার বুঝতেছো এই এইচটা যেহেতু নিচে আছে, এইচ টেন্ডস টু জিরো, ঝামেলা আছে। এইচটাকে সরানোর জন্য একটা এইচ কমন নেওয়া লাগবে, সে আমরা এইচটা কমন নিচ্ছি। লিমিট এইচ টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। ওইখান থেকে যদি একটা এইচ কমন নিই তাহলে কি থাকে? এইচ থেকে একটা এইচ যদি কমন নিয়ে নাও, 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে অ্যান্ড গো অন। এবার দেখো এইচ এস চলে যাবে, এইচ এস কাটাকাটি। যদি এইচ এস কাটাকাটি করো, আমার এখান থেকে খুব সিম্পল বলা যায় লিমিট এইচ টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3, এবং এভাবে চলতে থাকবে। এবার তুমি দেখো লিমিটটা কত, এইচ এর মানটা কত? 0। এইচ এর মান 0 বসাই দাও। ই টু দি পাওয়ার এখানে তো এক্স আছে, এইচ নাই, 1 প্লাস এইচ এর মান 0 বসালে 0 প্লাস 0, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1, এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। কার মান? এটার মান, ডিডি এক্স অফ এফ অফ এক্স এর মান। এর মানে ডিডি এক্স অফ এফ অফ এক্স মানে কি? ই টু দি পাওয়ার এক্স। এটার মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, প্রমাণ করে দিলাম। ঠিক সেম নিয়মে, ঠিক সেম নিয়মে তোমাদের এইচ ডাব্লিউ থাকবে আমাদের এ টু দি পাওয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার এন, এই দুইটা হোমওয়ার্ক থাকবে। এ টু দি পাওয়ার এক্স এর জন্য ম্যাকলরিন সিরিজ, এক্স টু দি পাওয়ার এন এর জন্য হচ্ছে দ্বিপদী বিস্তৃতি সিরিজ, যেটা আমরা লিমিটে পড়াইছিলাম।
ওকে, আমাদের এতটুকুই। তাহলে তোমাদের এই দুটো হোমওয়ার্ক থাকবে, বলো আমরা এই ম্যাথটা বুঝছি কিনা। তাহলে আমাদের আবারও বলতেছি, তোমাদের প্রত্যেকটা ম্যাথে ভাই সেম কাজ, যারে অন্তরীকরণ করতে হবে সে হচ্ছে এফ অফ এক্স। এফ অফ এক্স জানলে যে জায়গায় এক্স আছে তার জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে এফ অফ এক্স প্লাস এইচ বের করবো, সূত্রের মধ্যে বসাবো। দেন সূত্রের মধ্যে বসালে তুমি নিজেই বুঝবা। সূত্রের মধ্যে বসালাম ই টু দি পাওয়ার এক্স আছে, এটাকে ই টু দি পাওয়ার এক্স বানানো যায়, কারণ বানিয়ে যদি কমন নেওয়া গেলে কমন নিতেই হবে। ই টু দি পাওয়ার এক্সটাকে সরাই ফেললাম, কমন নিলাম, কমন নেওয়ার পর এটা আসলো, দেখেই বুঝতেছি ম্যাকলোরিন আমাদের খেল খেলে হাসতেছে। ম্যাকলোরিনের সিরিজ বসাই দিলাম, কাটাকাটি গেল। এখান থেকে এইচটাকে সরানোর জন্য, যেহেতু এইচ টেন্স টু জিরো, এইচটাকে সরাইতে হবে। এইচটাকে সরানোর জন্য একটা এইচ কমন নিলাম, কমন নিয়ে এইচ এস কাটাকাটি, এরপরে এইচের মানটা জিরো বসাই দাও, অটোমেটিক আনসার পেয়ে যাবা। এবং এখানে আমরা পাইছি ই টু দি পাওয়ার এক্স। একইভাবে এ টু দি পাওয়ার এক্সে বসালে পাবা এ টু দি পাওয়ার এক্স লন এ, এক্স টু দি পাওয়ার এন এ বসালে পাবা এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই দুইটা করবা। এবং আমরা আগামী ক্লাস যেদিন নিই না কেন আমি বলে দিব, যেদিন নিব সেই ক্লাসে আমি এর পরে থেকে পড়াবো। বলো আমাদের এতটুকু 100% ক্লিয়ার কিনা, এতটুকু 100% ক্লিয়ার কিনা। মারাত্মক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট পড়াইছি, এই যে এই ম্যাথ, এই ম্যাথের পিছনে যে আমি এত শ্রম দিছি তার কারণ আছে। আগামী ক্লাসে দেখবা এই আজকে যা পড়াইছি এটা মাথায় ঢুকো, আগামী ক্লাস পান্তাবাতের মতো সোজা মনে হবে। কেন? জাস্ট এফ অফ এক্স বের করবো, এফ অফ এক্স প্লাস এইচ বের করবো, বসাবো, লিমিট করবো। মানে আগামী ক্লাসও লিমিট, আসলে লিমিট না, করতেছি অন্তরীকরণ, কিন্তু মনে হবে যে আমি এখনো লিমিটে আসি। করতেছি অন্তরীকরণ, মনে হবে লিমিটে আসি। এর মানে হচ্ছে, বুঝতেই পারতেছ কি হবে। ওকে, যাক 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 তাহলে আমাদের এতটুকু আমরা বুঝতে পারলাম। বলো আমাদের সব কিছু 100% ক্লিয়ার হয়েছে কিনা, সব কিছু 100% ক্লিয়ার হয়েছে কিনা। মোটামুটি 1500 কমেন্ট হয়ে গেছে, যা আরও কমেন্ট করো, বলো সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা, একটু পাম্পটি মারো। বলো আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা, আমরা সব কিছু 100% বুঝছি কিনা, কেমন লাগছে একটু বলো। আগামী ক্লাসে লাইভে থাকবো কিনা সেটাও বলো, এরপর আমি বলবো ক্লাসটা সেভ রাখবো কি রাখবো না। আর একটা কথা না বললেই নয়, কালকেই কিন্তু ক্যালকুলেটর হেক্সের সেকেন্ড ক্লাস, এমএস ইএস ইএক্স তিনটাই বুঝাবো এট এ টাইম। মানে একটা বুঝবা, সবগুলো কম্পিটিটিভ সব বুঝে যাবা। মানে যার যে ক্যালকুলেটর কোনো সমস্যা নেই, তবে তোমাকে তিনটাই মাথায় রাখতে হবে। তিনটা মাথায় রাখবা, তোমার বাসায় যে ক্যালকুলেটর আছে সেটা দিয়ে তুমি প্র্যাকটিস করবা, কিন্তু তোমাকে তিনটা দেখতে হবে। কেন? আমি একটা বোঝানোর সময় বাকিগুলো জাস্ট কম্পারেটিভলি বলে দিব, তখন তুমি ওটা স্কিপ করলে কিন্তু তোমারটা জায়গায় বুঝবা না। ওই কারণে ওইটাতে মাস্ট উপস্থিত থাকতে হবে। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি কালকের ক্যালকুলাস হ্যাক্সের ক্লাসে যদি আমাদের অনেকেই থাকে, তাহলে হয়তো তোমাদের ডিলিট করে দেওয়া সবগুলো ক্লাস ফেরত দেওয়া হবে গ্রুপের মধ্যে। দেখা যাক, এটা আমি বিবেচনা রাখবো, সেটা কালকের ক্লাসের উপর ডিপেন্ড করবে। ক্যালকুলেশন হ্যাক্স 200+ আনতে পারো কিনা দেখি আগামী ক্লাসে। আগামী ক্লাসে 200+ আসলে পুরোটা আগের সবগুলা ক্লাস সবগুলো আমি লিঙ্ক দিয়ে দিব, মানে কালকের ক্লাসে। ওকে, আজকে এতটুকু পর্যন্ত। এবং আমাদের সব কিছু আমরা বুঝছি আলহামদুলিল্লাহ। যাক, সব কিছু বুঝছি, এবং যেহেতু আমরা সব কিছু বুঝছি, আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই। এবং আজকের ক্লাসটা আমি গ্রুপে সেভ রাখতেছি, তো আজকের ক্লাসটা গ্রুপে সেভ রাখতেছি তোমাদের জন্য, যাতে করে তোমাদের সুবিধা হয়। আজকের ক্লাস সেভ রাখতেছি, এবং আবারও বলতেছি, ক্যালকুলেটর হ্যাক্স তো জেনারেল ক্লাস হয় না, কিন্তু ফ্রি ক্লাস দিচ্ছি ক্যালকুলেটর হ্যাক্সের যে ক্লাসটা, ওই ক্লাসটা করলে তো বুঝতে পারতো, ওই ধরনের ক্লাস কেউ দিবেই না। আর দেখা হবে আর কি, কালকে দেখা হবে ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসে, দেখা যাক। ওকে, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, লিমিটের জয় হোক। এবং আমরা খুব শীঘ্রই ক্যালকুলাসে মারাত্মক লেভেলের ক্যালকুলাস পড়বো। দেখবা অনেকে যেটাকে অনেক বেশি ভয় পায়, তুমি দেখলেই তোমার কাছে করতে ইচ্ছে করবে। কি করতে ইচ্ছে করবে? ইউএর ক্লাস। আসসালামু আলাইকুম।